এক্সকিউজ মি স্যার, একটু শুনুন। আমি যদি আপনার কান বরাবর কষিয়ে একটা থাপ্পড় দেই, অন্য পাশের কান থেকে ফিনকে দিয়ে রক্ত ঝরতে থাকে, তখন আপনার কেমন লাগবে? হু আর ইউ? সাধারণ পাবলিক স্যার। তোমার সাহস হয় কিভাবে আমাকে এসব বলার? তুমি জানো আমি কে? আপনি জানেন ওই রিক্সা চালককে, যা শরীরে আপনি আঘাত করছেন? ও রিক্সা চালক, এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আমার গাড়ির সাথে ও রিক্সা লাগিয়ে দিয়েছে। কত বড় স্ক্র্যাচ পড়েছে সামনের দিকটায়, দেখেছো? ও, আপনার লাক্সারি গাড়ি বলে তার শরীরের মূল্য নেই? পাশ থেকে দাঁড়িয়ে থাকা রিক্সা চালক বলল, স্যার, আমি সাহেবের গাড়িতে লাগাইনি। বা পাশে খাদ দেখে সাইড দিতে পারিনি, তাই সে লাগিয়ে দিয়েছে আমার রিক্সার সাথেই। পরে দোষ দিচ্ছে আমার। রাফসান রিক্সা চালকের কথা শুনে সামনে দাঁড়িয়ে থাকা কোটটাই বাঁধা ভদ্রলোকের দিকে তাকিয়ে তার গাড়ির সামনে এসে দাঁড়ায়। রিক্সার পিছনের ভাঙ্গা ইস্পাত হাতে নিয়ে তার গাড়ির সামনের গ্লাসের সজোরে কয়েকটা আঘাত করতেই মুড়মুড় করে ভেঙে পড়ে গাড়ির সামনের গ্লাস। রাগান্বিত হয়ে ওঠে ভদ্রলোক, তেড়ে আসে রাফসানের দিকে তাকে মারার জন্য। রাফসানের রক্তচটা শরীর নিয়ে দাঁড়িয়ে থাকে। ভদ্রলোক রাফসানের শরীরের কাছাকাছি আসতেই সেখানে পুলিশ হাজির। রাফসানের সামনে থেকে সরে আসে সে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ভদ্রলোককে দেখেই বলল, আফজাল সাহেব, আপনি? জি আমি। এই ছেলেটা আমাকে হয়রানি করছে, দেখুন আমার গাড়ির কি অবস্থা করেছে, একবার দেখুন। আপনারা এর ব্যবস্থা কি করবেন করুন, আমার জরুরি মিটিং আছে। আফজাল সাহেবের কথা শুনে পুলিশ কর্মকর্তার সাথে সাথে রাফসানের শার্টের কলার ধরে। রাফসান প্রথমে জোরাজোরি করে নিজের শার্ট থেকে তার হাত সরিয়ে নেয়, পরে আবার ধরে। এবার সে কিছু বলে না, তাদের সাথে থানায় চলে আসে। তার নামে মামলা করা হয় 3টে, ছিনতাই, চাঁদাবাজি আর অপহরণের। এই মামলা দেখে বলল, স্যার, আমার নামে আরও 2টো খুনের মামলা দিন। একটা সে ভদ্রলোকের আর একটা আপনার খুনের। তার কথা শুনে পুলিশ কর্মকর্তা দাঁড়িয়ে গেলেন। রাগান্বিত হয়ে কষিয়ে থাপ্পড় দিলেন তার গালে। ঠোঁট ফেটে রক্ত ঝরছে। রাফসান নিজের কাটা ঠোঁট মুখের মধ্যে নিয়ে রক্ত চুষছে। ততক্ষণে তার উকিল থানায় উপস্থিত। রাফসানের জামিননামা পড়ে দাঁড়িয়ে যায় পুলিশ কর্মকর্তা আজিম। আফজাল সাহেবের চেয়েও নামি দামি শিল্পপতি শহীদ হাসানের একমাত্র ছেলে রাফসান। আজিম সাহেব রাফসানের সামনে এসে তার হাতকড়া খুলে দিতে দিতে বলল, আই এম সরি স্যার, আপনাকে চিনতে পারিনি আমি। আপনি একবার বললেই হতো আপনি শহীদ স্যারের ছেলে, তাহলে এমনটা হতো না। ওই ভদ্রলোকের নাম কি? তার সম্পূর্ণ ডিটেলস আমার চাই। কোনো সমস্যা নেই স্যার, জাস্ট 2 মিনিট। বলে আজিম তার রুমের মধ্যে ঢুকে রাফসান নিজের শার্টের কলার ঠিক করে নেয়। উকিলকে বলল, আপনি চলে যান, এদিকটা আমি সামলে নিব। রাফসান, তোমাকে তোমার বাবা কোনো ঝামেলা জড়াতে বারণ করেছে, আমাকে দেখতে বলেছে এদিকটা। চুপ, আপনাকে যেতে বলছি, ব্যাস এতটুকুই যথেষ্ট। ঝাঁকিয়ে ওঠে উকিল। রাফসানের কর্কশ কণ্ঠের শব্দ শুনে আটকে ওঠে। নিজের ফাইল গুছিয়ে পিছন ফিরে তাকায় সে। রাফসান সেখানেই দাঁড়িয়ে আছে। আজিম সাহেব আফজাল সাহেবের সমস্ত ডিটেলস একটা ফাইলে আকারে সাজিয়ে নিয়ে আসছে। সে সেটা নিয়ে বেরিয়ে আসলো। আসার আগে আফজাল সাহেবের গাড়ি মেরামত বাবদ যত টাকা আসে সেগুলো আজিম সাহেবকে বুঝিয়ে দিয়ে আসে। আজ নিজের অফিসের প্রথম দিন রাফসানের। বাবার সাথে রাগারাগি করে তার ব্যবসা থেকে দূরে ছিল নিজের 25টি বছর। এখন নিজের বাবাকে বুঝতে শিখেছে। নতুন করে নিজের জীবন গড়ার প্রতিজ্ঞা করেছে সে। নিধি নামের একটা মেয়ে জীবনে এসেছে সে, তাই বাবার অফিসে জয়েন হচ্ছে। আজ প্রথম দিন। রাস্তায় ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। নিজের গাড়িটা কোথায় সে বলতে পারছে না। ব্যস্ত শহরে একটি ট্যাক্সি ভাড়া করে অফিসের দিকে যাচ্ছে সে। এলোমেলো সাদা শার্টে ভাঁজ পড়েছে তার। অফিসের সামনে দাঁড়িয়ে আছে নিধি, রিধি বিনতে নিধি। কেউ তাকে রিধি বলে, কেউ নিধি। সে এখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর। রাফসান এমডি হয়ে জয়েন হয়েছে। নিধির সাথে তার বিয়ের পাকা কথা হয়ে আছে অনেকদিন আগে থেকেই। রাফসানকে ফুলের সংবর্ধনায় আমন্ত্রণ জানানো হয়। রাফসানের মনোযোগ রুমে যাওয়া। কোনো রকম স্টাফের সামনে থেকে চলে আসে রুমে। এসে নিজের ল্যাপটপ অন করে তার জিমেইলে প্রবেশ করে। ব্ল্যাক ড্রাগন নামের একটি ফাইল। সিকিউরিটি কোড ভেঙে ভিতরে প্রবেশ করে সে। প্রথমে বড় বড় করে লেখা বেশি ওঠে, ওয়েলকাম ব্যাক রাফু ভাই। লেখাটা অদৃশ্য হতে একটা মেসেজ আসে, ক্যান আই হেল্প ইউ স্যার? ইয়েস, আই নিড ইউর হেল্প। প্লিজ এক্সপ্লেন ইউর প্রবলেম। আই ওয়ান্ট টক টু 0334। দিস ইজ এ কনফিডেন্সিয়াল কোড, প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ।
আই এম রাফু 0069। থ্যাংক ইউ স্যার, প্লিজ ওয়েট 2 মিনিট। রাফসান তার মেসেজ দেখে চুপ করে 2 মিনিট অপেক্ষা করছে। টুং করে শব্দ হয়, তাকে জানান দেয় 0334 অনলাইন। সে রাফসানকে মেসেজ করেছে। হ্যালো বস, আপনি আমাকে মনে করলেন কত বছর পরে? তা অনেক সময়। জি বস। শোনো সৌরভ, তোমাকে আফজাল নামের একটা শিল্পপতির ডিটেলস পাঠাচ্ছি। ওকে বস, তার লাশ গুম হয়ে যাবে। আরে শোনো, তাকে খুন করতে হবে না, তার সমস্ত সম্পত্তির নিলাম তুলতে হবে। আর সেই নিলামে আমি একাই থাকবো, আর কেউ সেখানে আসার সাহস যেন না করে। ওকে বস, কাজ হয়ে যাবে। তবে এটা ব্যাংকের মামলা বস, সময় লাগবে মিনিমাম 15 থেকে 20 দিন। সমস্যা নেই, কাজ করো তুমি। ওকে বস, ধন্যবাদ। মেসেজটা করে অফলাইন সৌরভ। রাফসানও নিজের ল্যাপটপ বন্ধ করে সামনের দিকে মনোযোগ দিতেই দেখলো নিধির সামনে দাঁড়িয়েছে অগ্নিমূর্তি হয়ে। গ্লাসে রাখা পানিটুকু দিয়ে গলা ভিজিয়ে পড়ল সে। এই যে মিস, বসের রুমে প্রবেশ করতে হলে তার পারমিশন নিয়ে ঢুকতে হয়, জানেন না? তার দিকে বোকা চোখে তাকাই নিধি। কি যেন মনে করে আবার বলল, সরি স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না। এখন যখন এসি পড়েছি, আমার একটা জিনিস বেশি পাকনা হয়ে গেছে, তাকে একটু তো সাইজটা করে নিই। দেখুন মিস, এটা অফিস, লেডি ডনের পার্সোনাল বাংলো নয়। ও আচ্ছা, আপনি না বললে তো আমি জানতামই না এটা অফিস। দেখুন মিস, এটা অফিস, কাছে আসবেন না। জি 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 জি, কি বললেন শুনি, আর একবার বলেন। বসের রুমে আসতে হলে এটা নিয়ে কি যেন বললেন, বলুন বলুন। কোথায়? কিছু বলিনি আমি। দেখুন, এটা অফিস, একদম কাছে আসবেন না। নিধি রাফসানের সামনে তার টেবিলের উপর উঠে বসে। তার দিকে হালকা ঝুঁকে গলায় বাঁধা কালো ডোরাকাটা টাইটা হালকা টেনে নিজের দিকে নিয়ে বলল, শোনো, এখন তো তুমি বাবার ব্যবসায় বসেছো, বাবাকে বলে আমাকে তোমার করে নাও না প্রিয়। আজকে আমার প্রথম দিন নিধি, আমাকে আরো কিছুদিন সময় দাও। জি না, এত সময় দেওয়া যাবে না তোমাকে। কেন? আমি কি অন্য কারো হয়ে যাচ্ছি নাকি? না, আবার হ্যাঁ, পুরুষ মানুষ তো তুমি। বিশ্বাস হয় না আমাকে? আমি রোজ সকালে তোমার শূন্যতা অনুভব করি, তোমার শুকনো ঠোঁটের ভালোবাসা মিস করি, তাই তোমাকে আরো কাছে পেতে চাই। চলো না বিয়ে করি। নিধি, তুমি জানো আমি কে? তুমি গ্যাংস্টার, আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং নাকি রাফু? হুম। আমি রাফু। নিধি চুপ হয়ে আসে। রাফু নামটা তার কাছে সবচেয়ে আতঙ্কের মনে হয়। রাফু মানেই তার কাছে মাফিয়া কিং, রাফু মানে আন্ডারওয়ার্ল্ডের বাচ্চা, রাফু মানেই আতঙ্ক। তার পিছনের অতীত সে ভুলতে পারছে না। নিধি রাফসানের ঠোঁটের ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে পড়ল, তুমি রাফু থেকে রাফসানে কনভার্ট হও, আমি অপেক্ষা করছি রাফসানের। রাফসান নিধির কথার জবাব দিল না, কেননা সে নিজেও জানে না সে আসলে কি। নিজের গ্যাংস্টার লাইফ থেকে বের হতে পারেনি এখনও। যেখানে অন্যায় হোক সেখানে সে রাফুতে পরিণত হয়। নিধি তার সামনে থেকে সরে আসার জন্য পা ফেলে। সে মুখ খুলেই পড়ল, তোমার ঠোঁটের স্পর্শ বরাবরেই আমার শরীরের বিদ্যুৎ প্রবাহিত করে, কেমন যেন নেশা লাগিয়ে দেয়। একটু আসবে এদিকে? সরি মিস্টার রাফু, আমি আপনার কাছে আসবো না, আপনি আসবেন। জি ম্যাডাম। আমার রুমে আসুন, এখানে আমার সময় শেষ। রাফসান ভুরু কুচকিয়ে তাকালো নিধির দিকে। সে মুচকি হাসছে। রাফসান বলল, আমি স্ব-ইচ্ছায় নিজেকে বিপদে ফেলতে চাই না মিস, আপনি আসুন। মনে থাকে যেন কথাটা। যাও যাও। আমি যাব না। কি করবে শুনি? হুম। তাহলে এখানেই বসে থাকো। কেন, আমার কাজ নেই? উফ, তুমি আমার মাথা খাচ্ছ কেন? আমি কি ডাইনি নাকি তোমার মাথা খাবো? আরে আমার বউ, মাপ চাই। কেন তুমি মাপ চাবে? কেন? এদিকে আসেন, আপনার কপালে চুমু এঁকে দেই। আপনার লজ্জা করে না অফিসে এসেও বেহায়াপনা করতে? নিধির এই কথা শুনে রাফসানের এক চোখ ছোট হয়ে আসে, অন্য চোখের ভুরু উঁচু করে তাকায় তার দিকে। সে জিহ্বায় কামড় দিয়ে নিজের চোখ এক হাত দিয়ে ঢেকে রেখে তার রুম থেকে বেরিয়ে আসে। কিরিং 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 অফিসের ফোন বাজছে। রাফসান ফোনের শব্দ শুনে নিজেকে গুটিয়ে নেয়। বড় এক নিঃশ্বাস নিয়ে তার প্রথম ফোন কল রিসিভ করে। ওপর পাশ থেকে আচমকা যেন চিৎকারের শব্দ হয়। ওই শালা সাহিদা,
তোরে বলছি না আমার মাসিক চাঁদা এবার বাড়িয়ে দিতে, তা না করে এ মাসের চাঁদা দেওয়াই বন্ধ করে দিয়েছিস কেন? তোর কি জানের মায়া নাই? হ্যালো, কে বলছেন আপনি? বোধহয় ভুল নাম্বারে ডায়াল করেছেন। কি রে, এখন আমাকে চিনতে পারছিস না? তোর মরণের ভয় পাই নাই শহীদ? আমি রাফসান বলছিলাম, শহীদ হাসানের ছেলে। আজ থেকে আমি তার ব্যবসা দেখাশোনা করব। আপনার যা বলার সরাসরি এসে বলুন। আচ্ছা তুই ফোন রাখ, আমি আসতেছি, তোকে ব্যবসা বুঝিয়ে দিতে হবে। অপর পাশ থেকে ফোনটা কেটে যায়। তার শরীরে রক্তবিন্দু টকবগিয়ে ফুটতে থাকে। হাতের ল্যান্ডলাইনের ফোনটা টেবিলের উপর রাখতে গিয়ে দেখে সেটা দুখণ্ড হয়ে গেছে। এক পাশ করে রাখে সেটা। চেয়ারের সাথে মাথা ঠেকিয়ে চুপ করে বসে থাকে সে। হাতের নখগুলো বুঝতে পারে সে কতটা রেগে আছে। এলাকার চাঁদাবাজ রাসেল নিজের ফোনটা রেখে উঠে দাঁড়ায়। 4 জন সাঙ্গপাঙ্গ নিয়ে বের হয় রাফসানের অফিসের দিকে। তখন তার বসের ফোন আসে। সে ফোনটা রিসিভ করে বলে, হ্যালো ম্যাডাম, শহীদ হাসানের কালেকশনটা এখনও তোলা হয়নি। তার জায়গায় তার ছেলে বসেছে ব্যবসায়। আমরা তার কাছেই যাচ্ছি। কালেকশন হয়ে যাবে ম্যাডাম, আমাকে একটু সময় দিন। ও পাশ থেকে কোনো জবাব আসলো না। ফোনটা কেটে যায়। রাসেল পাশের ছেলেদের বলল, ম্যাডাম খুব রেগে আছে, কালেকশনটা তাড়াতাড়ি শেষ করতে হবে। রাসেল কাছের দরজাটা ধাক্কা দিয়ে খুলে তড়িঘড়ি করে প্রবেশ করে রাফসানের অফিসে। ভাঙচুর করেছে তার সাঙ্গপাঙ্গ। রাসেল চলে আসে তার রুমে। রাফসান তেমনই বসেছিল। রাসেল তার সামনের চেয়ারে বসে কোমর থেকে পিস্তলটা বের করে টেবিলের উপর রাখে। রাফসান বলল, দাঁড়া, কার কাছে জিজ্ঞাসা করে বসেছিস তুই? রাসেল হা হা করে হেসে দিয়ে বলল, আরে স্যার, আমাদের আদব কায়দা কে শিখাবে? আমরাই তো সবাইকে শিখাই। তোকে দাঁড়াতে বলছি, দাঁড়া। কি অভদ্রতা শুরু করলেন স্যার? একটু শান্তিতে কথা বলি, টাকা পয়সার ব্যাপার তো। তোকে আমি চাঁদা দিব না, কি করবি? একটু শান্ত হন স্যার। আপনার বাবা কিন্তু আমাদের না করেনি কখনো। আমরা বুঝি আপনি টকবগে যুবক, শরীর একটু তেজ থাকবেই, তবে আমাদের কথা না শুনলে তো বুঝে নেই। তোর পিস্তল দেখে আমার ভয় পেতে হবে? ভয় না স্যার, এটা আতঙ্ক। যা, এসব খেলনা নিয়ে আমাকে থ্রেট দিতে আসিস না। আব্বে চুপ শালা, এতক্ষণ ভদ্রভাবে কথা বলেছি দেখে তুই আমাকে তুই তোকারি করে যাচ্ছিস। চাঁদা চাইছি, তোর কোম্পানি চাইনি। ভালো মতো চাঁদা দে, নয়তো তোর কপালে ফুটো করে আমার পিস্তলে বুলেট গসল করবে। টেবিল উপর থাপ্পড় দিয়ে কথাটা বলে রাসেল। রাফসান নিজের মুখটা বাঁকিয়ে বলল, তোদের চাঁদা দিব না আমি। রাসেলের মস্তিষ্ক গরম হয়ে গেছে। পিস্তলটা হাতে নিয়ে মিসফায়ার করে একটা। তার সাঙ্গপাঙ্গ হুড়মুড় করে রাফসানের রুমে প্রবেশ করে দরজা লক করে দেয়। রাসেলের হাতে অস্ত্র, বাকি সকলের হাত খালি। সে বলে, ভাবছিলাম তোকে কিছু বলবো না, একটু ঘেরতারামি বেশি করে ফেলছিস। এবার তোর লাশের সাথে আমাদের চাঁদার ডবল টাকা তুলে নিয়ে যাব। আমার লাশ নিয়ে যাবি তো নিয়ে যা। কথাটা বলে রাফসান নিজের টেবিলের পাশ থেকে হেঁটে রাসেলের দিকে আসে। পিস্তলে দ্বিতীয় গুলিটাও তার পাশ থেকে চলে যায়। রাফসান হো হো করে হেসে বলল, কিরে, পিস্তল চালাতে হাত কাঁপছে কেন তোর? দেখবি কিভাবে পিস্তল চালাতে হয়। সবল মেরে রাসেলের হাত থেকে পিস্তলটা নিয়ে নেয় সে। রাসেল নিজের হাত দুটো উপরে তুলে নিয়ে অবাক চোখে তার দিকে তাকিয়ে ভাবে, এই ছেলের সাহস কম নয়। পরপর 4 রাউন্ড বুলেট ছুঁড়ে সে। নিজের পেছন থেকে তার সাঙ্গপাঙ্গদের চিৎকার শুনতে পায় সে। পিছনে ফিরে তাকিয়ে দেখতে পায় রাফসান তাদের সকলের পা নিশানা করে বুলেট বিদ্ধ করেছে। ফের তাকায় রাফসানের দিকে। সে নিজের হাতের পিস্তলটা রাসেলের হাতে ধরিয়ে দিয়ে বলল, খেলা শিখে খেলতে আসিস আমার সাথে? তুই কাঁচা খিলাড়ি। তোর বসকে বলিস এ শহরে সকলে চাঁদা দিলেও শহীদ হাসানের কোম্পানি কখনো চাঁদা দিবে না। মাইন্ডি, এদের হাসপাতালে নিয়ে যা, নয়তো সকলের পা কাটা পড়বে। রাফের শরীর এখন হালকা লাগছে। এতক্ষণ একটু উত্তেজনা থেকে নিজেকে মুক্ত করেছে। রাসেল দাঁড়িয়ে আছে সেখানে। একা 4 জনকে নিয়ে যাওয়া সম্ভব না। রাফসান সিকিউরিটি গার্ডকে ডেকে তাদের বাহিরে বের করার ব্যবস্থা করে। ততক্ষণে শহীদ হাসান অফিসে উপস্থিত। তাকে অফিস স্টাফেরা ফোন করেছে। যখন রাসেলের উপস্থিতি টের পায় তখনই, বাবা, আপনি এখানে কেন? আপনার শরীর তো ভালো না। তুমি আমার কোম্পানির রেপুটেশন নষ্ট করবে? এত বছরের মেহনত আমার। আমি বলছি বাবা, আমি পারবো না তোমার ব্যবসা দেখাশোনা করতে। তোমাকেই করতে হবে। আমি এখানে বসলে তোমার রেপুটেশন দেখবে কে? তুমি হয়তো জানো আমি কেমন। আমি জানি তুমি কেমন, কিন্তু আমার ছেলে হিসেবে তোমাকেই সব দায়িত্ব নিতে হবে। তুমি যতদিন বেঁচে আছো ততদিন আমি এসবে নেই। আজ প্রথম দিনেই 4 জন হাসপাতালে। এর চেয়ে আমি আগের মতোই ভালো ছিলাম।
কারো সাহস হতো না আমার সামনে এসে গলা উঁচু করে কথা বলার। কখন কোথা থেকে হুট করে এক বুলেট এসে তোমার মাথা থেতলিয়ে যেত, সে ভয়টা তো সবসময় কাজ করতো তোমার। হ্যাঁ, তা অবশ্যই মাঝে মধ্যে হতো। তো চুপচাপ বাবার ব্যবসা দেখো, তোমার সহযোগিতা লাগলে নিধি আছে, ও বুঝিয়ে দিবে। রাকসান মাথা নিচু করে বিড়বিড় করে বলল, সমস্যা তো ওখানেই, এত সুন্দরী মেয়ে থাকতে নিধিকেই বিয়ে করতে হবে, তাই আফসোস হচ্ছে। তার কথা বাবা শুনতে পায়নি। সে বলল, কিছু বললে তুমি? তড়িঘড়ি করে মাথা তুলে সে বলল, না বাবা, কিছু বলিনি। তোমাদের ইয়াং জেনারেশনের সমস্যা তো এটাই, অধৈর্য। কোনো কাজের শুরুতেই তোমরা উপরে উঠতে চাও, এর পিছনে স্ট্রাগল তোমরা এড়িয়ে যেতে চাও, সেটাই তোমাদের সমস্যা। মনোযোগী হয়ে কাজে মন দাও। রাফসান নিজের কান দুটো বন্ধ করে রেখেছে, শুনেও শুনছে না বাবার কথা। কিছুক্ষণ কথা বলে বেরিয়ে আসেন শহীদ হাসান। যাবেন হাসপাতালে। রাসেলের সঙ্গীদের বেহাল অবস্থা, তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন সে। তাদের চাওয়া চাঁদার টাকা আর চিকিৎসা বাবদ যে অর্থ হয় সেটা তাদের বুঝিয়ে দিয়ে ফিরে সে। রাসেল নিজের মনে প্রতিজ্ঞা করে এর প্রতিশোধ সে নিবেই, কিন্তু শহীদ হাসানের ছেলেকে সেটাও দেখতে হবে। নিখুঁত নিশানায় অস্ত্র চালানো একজন দক্ষ কারিগরের কাজ। কে সে? বারবার মনের মধ্যে প্রশ্ন জাগে। রাসেল ফোন বের করে তার বসের সাথে যোগাযোগ করে, সবকিছু খুলে বলল। সে কিছুই বলল না। রাসেলের ফোনটা কেটে দিয়ে তার গ্যাংয়ের সবচেয়ে দক্ষ ক্যাডারকে ফোন করে। জি ম্যাডাম, জাহিদ বলছিলাম। হ্যাঁ, তোমাকে যার জন্য স্মরণ করি সেটা ফোনে বলবো নাকি সরাসরি? কি যে বলেন ম্যাডাম, আপনাকে আজ পর্যন্ত কেউ দেখেছে? আমারও তো সৌভাগ্য হয়নি আপনাকে দেখার। তাহলে ফোনে কথা বলি। রাফসান নামের কেউ একজন রাসেলের সঙ্গীদের আহত করেছে। রাসেলের মনে হচ্ছে তার পিছনে বড় কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে। সেই সব খোঁজখবর নাও, আর সহযোগিতা দরকার হলে আরিফের সাথে যোগাযোগ করবে। জি ম্যাডাম। বস এক্সটার স্যাটেলাইট ফোনটা টেবিলের ওপর রেখে উঠে দাঁড়ায়, দুহাত মেলে দিয়ে বলে, এই শহর আমার। সন্ধ্যা রাত তখন। রাফসান বাইকে করে যাচ্ছিল কোথাও। হঠাৎ করেই তার সামনে এক সুন্দরী এসে দাঁড়ায়। বাইকের হেডলাইটের আলোয় নিজের চোখ দুটো হাতের আড়াল করে। হাইড্রোলিক্স ব্রেকের ফলে রাফসানের কিছুটা অসুবিধে হয়, তবুও ওই মেয়ের হাতের দিকে তাকিয়ে থাকে। এক হাতে মদের বোতল, অন্য হাতে রেশমি চুড়ি, মেলে দেওয়া চুলগুলোই মুখটা ঢেকে গেছে। আস্তে করে নিজের চুলগুলো মুখের ওপর থেকে সরিয়ে নেয় সে। গোলাপি ঠোঁটের কোণে ছোট্ট তিল। রাফসান থমকে যায় সেখানে। হালকা পাতলা ঠোঁটের নেশায় বোতলে চুমুক দিতেই তার বড় বড় চোখের দিকে তাকাই রাফসান। মেয়েটা রাফসানের দিকে হাত নাড়িয়ে পড়ল, কি চাই? হ্যাঁ, বেটা সব কয়টা লুচ্চা, একটাও ভালো না। হেলিয়ে দুলিয়ে পড়ছে সে। রাফসান বাইক থেকে নেমে মেয়েটাকে আগলে ধরতে চায়। মেয়েটি আবারও বলে, খবরদার আমাকে স্পর্শ করবে না, মামলা ঠুসে দিব। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে স্পর্শ করব না, আপনি ঠিক হয়ে বসুন। আব্বেস শালা, আমি বসমু না দাঁড়িয়ে থাকবো তা তোর কাছে জিজ্ঞেস করবনি শালা মাদার। দেখুন মিস, এ সময় এমন করে মাতলামি করলে যে কেউ এসে আপনাকে নিজের রুমে নিয়ে যাবে। মেয়েটি রাফসানের দিকে তাকায়, নিজের ঠোঁটটা বা হাত দিয়ে একটু টেনে নিয়ে বলে, বেশালা তুই বারের ওই নাচনেওয়ালি সেই বদ ছেলেটা না? নাচ শালা, নাচ, বাদরের মতো নাচ, নয়তো তোর পিছন লাল করে দিব। মেয়েটির কথা শুনে রাফসান স্তব্ধ হয়ে গেছে। হাতের বোতলটি তার দিকে তাক করে বলল, নাচ শালা। রাফসান দাঁড়ালো না সেখানে, পিছন ফিরে তোর বাইক স্টার্ট দিয়ে কোনোভাবে সেখান থেকে পালিয়ে বেড়ালো। প্রথম দেখায় ভালো লাগে মেয়েটাকে, কিন্তু এমন মাতাল হাওয়ায় সব কিছু যেন গোলমেলে হয়ে গেছে। তখনই নিধির ফোন আসে তার মোবাইলে। বাইকটা রাস্তার এক পাশে দাঁড় করিয়ে ফোনটা রিসিভ করে সে। ওপর পাশ থেকে শুনতে পায়, এই যে জনাব, কোথায় আছেন? কখন আসবেন? আমি রাস্তায় আসছি। সাবধানে আসুন। জি। ফোন কল কেটে যায়। রাফসান পুনরায় স্টার্ট দিয়ে চলো বাসার দিকে। মাতাল সেই মেয়েটা উঠে দাঁড়ায়, হাতের বোতলটা পাশে বসে থাকা ছেলেটার হাতে দেয়। পিছন থেকে কয়েকজন উঠে আসে হাতে ক্যামেরা নিয়ে। একজন হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে আর বলছে, নাচ সালা নাচ, বাদরের মতো নাচ। ডায়লগটা কিন্তু স্ক্রিপ্টে ছিল না, তবে সেরকম দিয়েছিস মিম। মিম মুচকি হাসলো। নিজের প্রশংসা শুনতে ভালো লাগে তার। আরেক সহযোগী বলল, বিশ্বাস কর মিম, তুই যে অভিনয় করছিস তাকে তো আমরা বুঝতে পারিনি। ছেলেটা মুখের দিকে তাকানোর মতো ছিল না। বেচারা সেই রকম ভয় পেয়েছে। হা হা হো হো করে সবাই হাসতে হাসতে তাদের ক্যামেরা সিট গুটিয়ে নেয়। মিম নিজের চুলগুলো মুখের সামনে থেকে পিছনের দিকে নিয়ে বেঁধে দিয়ে চলে যায় যার যার বাসায়। সাও ছেড়ে দিয়ে মিম চুলগুলো মেলে দেয়।
শরীরের উপর মোটা মোটা পানির স্রোত বয়ে চলছে সকল ক্লান্তি নিয়ে। বাথরুম থেকে বেরিয়ে চুলে কাপড় পেঁচিয়ে ল্যাপটপ নিয়ে বসলো সে। তার টিমমেট সে সময়ের ভিডিওর হালকা কিছু এডিট করে মিমের জিমেলে সেন্ড করে। মিম সেটা তার অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করে। 1 ঘন্টা 2 ঘন্টা কোনো রেসপন্স আসে না ভিডিওতে। মিমের মন খারাপ, চোখ লাল হয়ে আসছে। না খেয়ে বালিশে মাথা রেখে আনমনে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল মিমের মোবাইলে রিং হচ্ছে। ঘুম ঘুম চোখে সে ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে বলে উঠল, কনগ্রাচুলেশন মিম, তোর ভিডিও তো ভাইরাল। কি? চমকে ওঠে মিম। চোখ কসলাতে কসলাতে নিজের ল্যাপটপ অন করে তার অ্যাকাউন্টে প্রবেশ করে। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। সত্যি সত্যি ভাইরাল সেই ভিডিও। মিম বিছানার উপরেই 2 হাত তুলে নাচানাচি করার মতো লাফাচ্ছে, জোরে জোরে চিৎকার করছে আনন্দে। সাদা শার্টে টাই পাচ্ছিল রাফসান। ব্ল্যাক ড্রাগনের সিক্রেট এজেন্ট তাফসিরের কল আসে রাফসানের ফোনে। বস, আপনার ভিডিও তো ভাইরাল। দুনিয়া তো জেনেছে আপনি আজও বেঁচে আছেন। আপনার ছদ্মবেশী রূপটা সবার সামনে না আসলেও আপনার শত্রুদের সামনে ঠিকই চলে এসেছে। যারা যারা আপনাকে চিনে তারা অবশ্যই সে ভিডিও দেখছে। কি বলিস তাসফি? হ্যাঁ বস, ঠিকই বলছে। কি ভিডিও শেয়ার কর? জি বস, আমি আপনাকে লিংক শেয়ার করেছি। রাফসান কথা বলল না। তার দেওয়া লিঙ্কে প্রবেশ করে সে। রাতের ওই ঘটনার ভিডিও দেখে সে অদ্ভুতভাবে শকড হয়েছে। সত্যি সেইটা অভিনয় ছিল বুঝতে পারেনি সে। রাফসান তাসফিকে বলল, তাসফি, যত তাড়াতাড়ি সম্ভব যে অ্যাকাউন্ট থেকে এ ভিডিও আপলোড হয়েছে সে অ্যাকাউন্ট হ্যাক করে ভিডিও মুছে ফেলবে, আর ওই অ্যাকাউন্টের সকল ইনফরমেশন কপি করে সব কিছু মুছে ফেলবে। জি বস, আপনি বলার আগে আমি ওই অ্যাকাউন্ট নিজের আওতায় নিয়েছি, কিন্তু আমার আগেও এই অ্যাকাউন্টে আরও 2 জন অ্যাক্সেস নিয়ে ইনফরমেশন কপি করেছে। তাসফির কথা শুনে রাফসানের মুখ থেকে বিস্ময়কর শব্দ বের হয়। ও মাই গড, মেয়েটার জীবন নাশের ঝুঁকি রয়েছে। মিম নিজের অগোচরে নিজের মৃত্যু ডেকে এনেছে। স্বামীর খ্যাতি অর্জনে হারিয়ে ফেলতে চলেছে নিজেকে। কখন যেন একটা বুলেট এসে তার বুক চিরে এপার ওপার হয়ে যায়, সেটা সময়ের ব্যবধান মাত্র। রাফসান নামক এক ভয়াবহ গ্যাংস্টারের সাথে ভিডিও করা, যেটা যথারীতি ভাইরাল। সবাই চিনেছে তাকে, ভালো খারাপ উভয়ই। রাফসান যে কিনা অন্ধকার জীবন থেকে পালিয়ে বেড়াচ্ছে, তাকেও সবার সামনে নিয়ে আসছে এই ভিডিও। রাফসান তার সহকর্মী তাপসিকে বলল, মিমের দিকে নজর রাখতে, তার চোখের আড়ালে তাকে প্রোটেক্ট করতে। মেয়েটা নিরপরাধ। তাপসি সম্মতি দেয়। মিমের কিছু হতে দিবে না। সে অনুযায়ী তার গ্যাংয়ের সবচেয়ে দক্ষ ক্যাডার নিয়োজিত করে মিমের দেহরক্ষী হিসাবে রাফসান শান্ত মস্তিষ্কে অফিসে চলে যায়। বস, রাফু আজও জীবিত। এতটুকু সংবাদে কান খাড়া হয়ে যায় ডেভিডের। এফবিআই এর হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে ডেভিড। রাফুর কারণেই আজ সবকিছু হারিয়ে পথে বসেছে সে। প্রতিজ্ঞা করেছে রাফুকে বাঁচতে দেওয়া যাবে না। বসা থেকে উঠে দাঁড়ায় ডেভিড, চিৎকার করে বলে, রাফু, তোর সময় শেষ হয়ে আসছে। একদিন তোর জন্য আমার সব কিছু হারিয়েছি, তোকে শেষ করে নতুন করে শুরু করবো আমি। পিছন থেকে ডেভিডের গুপ্তচর বলল, কিন্তু বস, রাফুর ঠিকানা আমাদের কাছে নেই, তবে তার সাথে ঘনিষ্ঠ এক মেয়ের ইনফরমেশন আছে, যেটা লিঙ্ক দ্বারা আমরা তার কাছে পর্যন্ত যেতে পারি। কি সেই লিঙ্ক? বস, একটা মেয়ে। ডেভিড হো হো করে হেসে ফেল, উঁচু কণ্ঠে বলল, তাহলে রাফুর স্বভাব সেখানেই আটকে আছে? মেয়েতে ওর নেশা, সুন্দরী হলেই সে পথভ্রষ্ট হয়। বস, মেয়েটাকে তুলে ফেলবো? হ্যাঁ, তাই কর, তবে সাবধান, পাক্কা খিলাড়ি রাফু। তা নিয়ে চিন্তা করবেন না বস, এটা আমরা দেখে নেব। রাফু যত বড় খিলাড়ি হোক না কেন, আমরা ওর থেকেও বড় হারামি। গুপ্তচরের কথা শুনে মুচকি হাসি হাসলো ডেভিড। এই হাসির মানে বুঝতে পারেনি সে। খুব রহস্য আপিত এই হাসি। প্রস্থান করলো গুপ্তচর। ডেভিড চুরুটে আগুন লাগায়। নিঃশ্বাস ভর্তি ধোয়া ফুসফুস নিয়ে সেটাকে বাতাসের সাথে মিশ্রিত করে নাক মুখ থেকে বের করে ফেলে। চোখ লাল হয়ে আসে, কান্না আর প্রতিহিংসায়। মিম কান্না করছে, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সেটা সে ততক্ষণে বুঝে গেছে। বান্ধবী ফোন করে বলল, তোর অ্যাকাউন্ট তো হ্যাক, কি করবে এখন? জানি না দোস্ত, কিসের জন্য এটা হয়েছে তাও জানি না। দোস্ত, আমি বলি কি, এই বিষয়ে আমার একজন আত্মীয় আছে, তার কাছে যা, সমাধান পেতে পারিস। দোস্ত শিওর না, বাট চেষ্টা তো করে দেখতেই পারি। দোস্ত, আমার অ্যাকাউন্ট যদি না ফিরে আসে তাহলে আমি শেষ। ঠিক সেই সময় মিমের কন্ট্যাক্ট নাম্বারে একটা মেসেজ আসে, বি কেয়ারফুল। আননোন নাম্বার দেখে সেটাকে গুরুত্ব দেয়নি মিম। বান্ধবীর কথা মতো বেরিয়ে পড়লো বাসা থেকে। তখন 10টা বাজে। বান্ধবী সেই আত্মীয়র দেখা মিলল না সেখানে গিয়ে। মিমের মন খারাপ,
আরও বৃদ্ধি পাচ্ছে। দোকানের সামনে শীতেই বসে পড়ে সে, চোখ মুখ লাল হয়ে আসছে। সেই মুহূর্তে একটা সাদা গাড়ি এসে থামলো তাদের সামনে। ড্রাইভিং সিট থেকে বেরিয়ে আসলো এক মধ্যবয়স্ক যুবক। সাদা শার্টের অর্ধেক হাতা উপরে তুলে রেখেছে সে, মুখের নিচে হালকা কিছু দাড়ি, লম্বা চুলে শ্যামলা চেহারার ছেলেটা মিমের পাশে এসে বসলো। মিম খেয়াল করলো ছেলেটার দিকে। এসেই ছেলেটা, যার ভিডিও রাতারাতি ভাইরাল, কিছুক্ষণের মধ্যে আইডি হ্যাক। মিমের চোখে মুখে আগুন জ্বলছে, রাগান্বিত কণ্ঠে বলল, জি মিস্টার, কে আপনি? কি চাই এখানে? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। গতকাল বোকা বানালেন যাকে, সেই অধম। জি, আমি আপনার চেহারা মনে রেখেছি। তো এখানে কি চাই? ফলো করছেন আমাকে? আর আমি যে এখানে তা জানলেন কিভাবে? থামুন থামুন, এক এক করে প্রশ্ন করুন। আমি রোবট নই যে একসাথে এত প্রশ্নের জবাব দিব। আপনি আমার পিছু নিয়েছেন কেন? আপনি নিজেই আমাকে আমন্ত্রণ করে নিজের পিছু নেওয়ার জন্য বাধ্য করেছেন। মানে বুঝলাম না আপনার কথা মিস্টার। আমি রাফসান, আর আপনি যে ভিডিওতে আমাকে বোকা বানিয়ে পুরো বিশ্বকে দেখালেন, তার জন্য আপনার পিছু নিতে হয়েছে। তার জন্য সরি, এখন আমার মন খারাপ, পরে আসুন। আপনার মন খারাপের কারণও আমি। মানে? আপনার অ্যাকাউন্ট আমার কাছেই, ওটা আমার লোকজন হ্যাক করেছে। রাফসানের এমন সোজা কথা শুনে মিম ছিটকে ওঠে। কি বললেন আপনি? আমার অ্যাকাউন্ট আপনি হ্যাক করেছেন? মানে? শান্ত হও, আমার কথা শোনো। কি শুনবো আপনার কথা? আপনি আমার অ্যাকাউন্ট হ্যাক করে আবার আমার সামনে এসে বসেছেন। মিমের কথা শোনার সময় নেই রাফসানের হাতে। উঠেই তার ডান হাতের মাসল বারবার চেপে ধরে ঝাঁকুনি দেয়, গাল দুটো চেপে ধরে বলে, তোমার এমন থার্ড ক্লাস অ্যাকাউন্ট হ্যাক করার মতো সময় আমার লোকজনদের নেই। তুমি নিজেও জানো না তুমি কতটা বিপদে আছো। তুমি সাধারণ জীবনযাপন করছিলে, আমার সাথে ভিডিও করে সেটাকে ভায়োলেন্স পরিবর্তন করেছো। আপাতত এতটুকুই বললাম, সাবধানে থাকবে। কথাটা বলে রাফসান তাকে ছেড়ে দেয়। মিম নিজের মুখ গালে হাত দিয়ে বাঁকা ঠুটে পড়ল। হাসছে আমার গ্যাংস্টার। রাফসান নিজের পিছন থেকে 9mm ক্যালিবারের পিস্তলটা বের করে তার কপালে ঠেকিয়ে বলে, দেখছিস এটা কি? একদম ফুটো করে দেব। মিম ভয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে। সে পিস্তলটা হালকা সরিয়ে পড়ল। নাম কি তোমার? মেঘলা ইব্রাহিম মিম। সুন্দর নাম। ইব্রাহিম কে হয়, বাবা নাকি স্বামী? বাবা হন। তোমাকে নিষ্পাপ মনে হয়। আমি চাই না তুমি এসব ঝামেলায় জড়াও। তোমার বিপদ আছে সামনে, সাবধানে থেকো। একা কখনো বাসা থেকে বের হবে না। চললাম আমি, তোমাকে সুরক্ষিত করে গেলাম। আর সকালের ওই SMS-টা আমি দিয়েছিলাম, কখনো ভয় লাগলে মিস দিও। কথাটা বলে রাফসান উঠে যায়। মিম চুপচাপ বসে আছে। গাড়িতে উঠতে উঠতে রাফসান তার ব্লুটুথে পড়ল, টেক পজিশন। পজিশন লকড বস। সাদা রঙের গাড়িটা চলে যায় তাদের সামনে থেকে। মিমের বান্ধবী মিমকে কোনোভাবে তুলে সেখান থেকে একটা রিকশায় তুলে, দেখ মিম, তুই তো বুঝে শুনে আর এ কাজ করিসনি। সে যে গ্যাংস্টার হবে তা আমরাও ভাবিনি। চল পুলিশের কাছে সব কিছু বলে দিই। না, পুলিশের কাছে যাওয়া যাবে না, তারা গ্যাংস্টার, সব কিছু করতে পারে। হ্যাঁ, সেটাও ভাবতে হবে। তাহলে তুই এখন কি করবি মিম? মেয়ে শহর ছেড়ে চলে যাব দোস্ত, ভয় লাগছে খুব। আবার দেশে নেই, থাকলে হয়তো। চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে দোস্ত। দুজন চুপ হয়ে যায়। রিক্সা চলে তার আপন গতিতে। হঠাৎ থমকে যায় তার চাকা। সামনের পথ আটকানো। মিমের হাত পিঠ ঘন হচ্ছে, ঘাম জমেছে কানের পাশে। চারজন অস্ত্রধারী যুবক তাদের সামনে নামে। একজন কাকে যেন ফোন করে বলে, বস, রাফুর সাথে যে মেয়েটার ভিডিও ভাইরাল হয়েছিল সে মেয়েটা আমার গান পয়েন্টে। এবার বলুন, উড়িয়ে দেই? সাবধান, তার মৃত্যু যেন না হয়। তোকে হেফাজতে নিয়ে আসিস। ওকে বস। ফোনটা পকেটে রাখে সেই যুবক। দূর থেকে স্নাইপার হাতে নিশানা ঠিক করে রাখা ব্ল্যাক ড্রাগনের ক্যাডারের মুখে মুচকি হাসি, ঠোঁট বাঁকিয়ে বলে, হেডশট। থেতলে যায় সেই যুবকের মাথা। একরাশ রক্ত ছিটকে আসে মিমের মুখে। চিৎকার করে উঠে সে। পরপর 3টে বুলেট। 3জন সেই যুবকের পর বাকি 3জনের লুটিয়ে পড়ে মাটিতে। পর মুহূর্তে মিমের মোবাইলে SMS-এর শব্দ, গুড লাক, ইউ ক্যান গো নাও। মিম মেসেজটি দেখে রিপ্লাই করলো, আপনি কি আমাকে মেরে ফেলবেন? যদি তা হয় একটি বুলেটে শেষ করে দিন। এ ভয় আমার মৃত্যুর চেয়েও ভয়ানক।
ফিতে রিপ্লাই আসে না অপর পাশ থেকে। তারা অপেক্ষা করে না সেখানে। মিম বাসায় আসে, নিজেকে রক্তের ছাপ মুছে ফেলে, আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি হাসি হাসছে। এ হাসির কারণ তার অজানা। সারাদিনে বাসা থেকে বের হয়নি সে। কি যেন তারা করছে তাকে, ভয় নিয়ে থাকছে রুমের মধ্যে। অন্ধকার চেয়ে আসছে আকাশে। রাফসানের কোনো খোঁজ নেই, সেই নাম্বার ফোন করেও পাচ্ছে না তাকে। মিমের ভয় শুরু হয়। সে বুঝতে পারে তার বাসার আশেপাশে কেউ হাঁটছে, একজন নয় অনেকজন। হুট করে জানালা খোলার শব্দ, মিমের হৃৎপিণ্ড ধূপ করে কেঁপে উঠল। কেউ একজন প্রবেশ করেছে রুমে। অন্ধকার রুম, মিম শুয়েছে কেবল। আলো জ্বালানোর উপায় নেই তার কাছে। সে একটু সাহস সঞ্চয় করে ঘুমের মতো চোখ বুজে থাকে। মিটমিট করে ছোট্ট এক আলো তার দিকে ছুটে আসছে। সে ক্রমশই ভয় পাচ্ছে, তবুও শক্ত হয়ে শুয়ে আছে। আলোটা হঠাৎ নিভে যায়। কারো ঠোঁটের স্পর্শ নিজের ঠোঁটে অনুভব করে। মিম বড় করে এক ক্লান্তি নিঃশ্বাস ফেলে বলে, স্যার আপনি? মিম সরে আসে তার ঠোঁটের বন্ধন থেকে। খাটের এক কোণে এসে চুপটি করে বসে। রাফসান বলল, জি আমি। তবে অন্ধকারে চিনলেন কিভাবে? আজ সারাদিন আমার সাথে যা ঘটেছে সবগুলোই আপনার বদৌলতে। আর এখানে অন্য কেউ হলে আমার মাথায় পিস্তলের নল ঠেকিয়ে ট্রিগারে আঙুল থাকতো। আমি যে তোমার ঠোঁটে চুমু এঁকেছি তাতে তোমার অভিযোগ নেই? আমি নিরুপায়, অসহায়ত্বের সুযোগ নিচ্ছেন। তার জন্য দুঃখিত আমি। ওয়েট, আমার উপর হামলা করানো, আমার সামনে মানুষ খুন, আইডি হ্যাক, সব কিছু আপনার প্ল্যান নয় তো? তোমার মনে হয় কি এগুলো আমি করাচ্ছি? হ্যাঁ তাই মনে হয়, কেননা আপনি আজ সারাদিন আমার দিকেই নজর রেখেছেন। এমনকি আমার বাথরুমে পর্যন্ত ড্রোন দিয়ে নজর রাখছেন। তোমাকে রাতে সেই নজরেই ভালো লেগেছে, কিন্তু তোমার মাতলামি দেখে পালিয়েছি। সেই কাকতালীয়ভাবে আমাদের দেখা। আমি তো জানতামই না তোমরা একটা ভিডিও করেছো। তাহলে আমার সাজানো কিভাবে হলো? আপনারা সব কিছু পারেন মিস্টার মাস্তান। যদি আমার দেহের প্রতি নজর থাকে তাহলে পিস্তলের এই ট্রিগারটা আমার কপালে ঠেকিয়ে কিছু লুকিয়ে আগে চিরতরে শেষ করে দিন। ভুয়ো ভয়ে ভয়ে বেঁচে থাকার চাইতে ভালো। দেখো মিম, আমি প্রেম পিপাসু হতে পারি, জালিম নই। মাস্তান ঠিকই, কিন্তু ধর্ষক নই। তোমার যদি মনে হয় এসব আমি করছি তাহলে চলে যাচ্ছি। তোমার আশেপাশে দেখবে না আমাকে। তোমার জীবনটা তোমার কাছেই গুচ্ছ রাখলাম। কাল সকালে কেউ এসে তোমাকে তুলে নিয়ে আমার কথা জিজ্ঞাসা করবে, তখন হয়তো তোমার মুখে কোনো উত্তর থাকবে না। 2 জন কিংবা 4 জন জোর জবরদস্তির মাধ্যমে শরীরের প্রতিটা অংশ ছিঁড়ে নেবে। তখন তোমার আমাকে মনে পড়বে। আচ্ছা আমি আসি, আর দেখবে না আমাকে। রাফসানের কথাগুলোই মিমের মনে আরো ভয় ঢুকিয়ে দেয়। একা থাকতে আরো ভয় করছে তার। সে দরজা থেকে বের হতে যাবে, তখনই মিম বলল, এদিক ওই দিক থেকে কই যাচ্ছেন? বের হওয়ার জন্য এখান থেকে বের হব। গার্লস হোস্টেল। সমস্যা নেই, নিচে আমার লোকজন ম্যানেজারকে বেঁধে রেখেছে। বলে রাফসান আবার সামনের দিকে এগোয়। মিম ডাক দেয় পিছন থেকে, আমাকে এভাবে একা ফেলে কোথায় যাচ্ছেন? কেন? মাত্রই তো বললেন চলে যেতে। চলে যেতে বললাম বলেই চলে যাবেন? হ্যাঁ, আমি বাধ্য ছেলে। আচ্ছা, আপনার বাবা মা কই? বাবা আছে, আর চাচা চাচি। আমাকে আপনার চাচা চাচির বাসায় নিয়ে যাবেন এই রাতের অন্ধকারে? কেউ দেখবে না? কিছুদিন নিরাপদে একটু থাকতে চাই, তারপর দেশের বাইরে চলে যাব, ভিসাটা কনফার্ম হলেই। তাদের বাসায় রাখা যাবে, তবে তাদের কি বলবো আমি? ফ্রেন্ড কিংবা বন্ধুর বোন? আপনার মস্তিষ্কে কি এগুলো আগে থেকেই ভেবেছিলেন? না, বিভিন্ন সিনেমায় দেখেছি। রাফসান কথা পারল না। মিমকে নিয়ে বেরিয়ে পড়লো তার চাচার বাসার দিকে। সেখানে তার বোন আছে। মিমি দুজন সমবয়সী, একসাথে সময় কেটে যাবে তাদের। রাফসান মিমকে সেখানে রাখার চিন্তা করেছে নিধির চোখ এড়ানোর জন্য। নিধিকেও তো দেখতে হবে তার। মিম ভরসা করেছে তাকে একটা আশ্রয়ের জন্য। মিমকে চাচার বাসায় রেখে নিজের বাসায় চলে আসে সে। রাতে অন্ধকার ছায়া কেমন যেন অদ্ভুত মনে হয়। নিজেকে অসহায় লাগছে তার। রাফসানের জীবনে এতটা অসহায়ত্ব লাগেনি কখনো। আজ এমন কেন হচ্ছে বুঝতে পারছে না। ভোরের আলো এসেছে এই শহরে। ডেভিড চোরটে আগুন জ্বালিয়ে সকাল শুরু করেছে। নিশ্চিন্ত সে, চোখের জ্বালাময়ী সেই ছাপ নেই। 2 জন ক্যাডার তার সামনে এসে দাঁড়ায়। বস, রাফসানের ঠিকানা মেলেনি। সেই মেয়েটাও রাতের অন্ধকারে মিশে গেছে। আমাদের 4 জন ক্যাডারের ভয়ানক মৃত্যু হয়েছে। ডেভিড চুরিটা টান দিয়ে বলে, রাফু জঙ্গলের সেই চিতা যাকে ছোঁয়া সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব না। তাকে ধরার জন্য শিকারী প্রয়োজন, আর সেই শিকারী খুব তাড়াতাড়ি তার কাজে নামবে। বস, রাফুকে? আমার শিষ্য।
তাহলে তার সাথে আপনার এত শত্রুতা কেন? ডেভিড তাদের কথার জবাব দেয় না, নিশ্চুপে চুরিটা টান দেয়। সব কিছু ক্যাডারদের সাথে শেয়ার করা যায় না। বস বসের জায়গায় থেকে কথা বলে। তারা দুজন চুপচাপ চলে যায় সেখান থেকে। রাফসান তার সাদা গাড়িটা নিয়ে রোজকার মতো আজকেও বের হয়। ব্যস্ত শহরে যানজটে আটকে যায় রাস্তার মোড়ে। কয়েকটা মোটরসাইকেল এসে ঘিরে যায় তার গাড়ির আশেপাশে। রাফসান লক্ষ্য করলেও গুরুত্ব দেয়নি। হঠাৎ করে তার পেট্রোল ভরা বেলুন তার গাড়ির চারপাশে ছুঁড়ে মারে। সিগারেটের ফুলকিতে আগুন ধরে যায় গাড়িতে। রাফসান তখনও কিছু টের পায়নি। ইয়ারফোনে ফুল ভলিউমে গান চলছিল যে। গাড়ির চারপাশে আগুন জ্বেলে ভিতরে লাগাতেই টের পায় সে ডান হাতের কিছুটা আগুনের তাপ লেগেছে। ঝাঁপিয়ে পড়ে গাড়ির বাহিরে। রাসেল নিজের হাতে একটা হকি স্টিক নিয়ে দাঁড়ায় রাফসানের সামনে। আচমকা এক শব্দ। রাফসানের কান বেয়ে রক্ত পড়ছে, গাল ফেটে গেছে, জিহ্বা কেটে গল গল করে মুখ ভরে রক্ত ফেনা বের হচ্ছে। সবাই তাকিয়ে আছে। রাফসানের চোখ বুজে আসছে, চিৎকার করে হাসছে রাসেল। মৃদু হেসে বলল, চল তোকে খেলা শেখাই। রাফসানের ক্ষত বিক্ষত দেহটা ছেড়ে দিয়েছে পিচঢালা রাস্তায়। হাসতে হাসতে রাসেল যোগাযোগ করে তার ম্যাডামের সাথে। ম্যাডাম, শহীদ হাসানের ছেলে আমার সামনেই অচেতন অবস্থায় পড়ে আছে। আপনি বললে আমি তাকে এখানেই শেষ করে দিতে পারি। তার ম্যাডাম জবাব দিল, না থাক, এখন প্রাণে মারতে হবে না। তাকে আমার ভয়ে আতঙ্কিত করতে হবে, তার মনে আমার ভয় ঢুকাতে হবে। জি ম্যাডাম। ও শোন রাসেল, শহীদ হাসানের ছেলের একটা ছবি তুলে রাখিস, তার মুখটা দেখবো একবার। জি ম্যাডাম, হোয়াটসঅ্যাপ করছি। বস এক্স ফোন রেখে দেয়, অন্য এক কাজে নিজেকে ব্যস্ত করে ফেলে, যার কারণে হোয়াটসঅ্যাপের মেসেজ চেক করতে ভুলে যায় সে। রাসেল চলে আসে সেখান থেকে। রাফসানে ক্ষত বিখ্যাত দেহটা ধরধর করে হাসপাতালে নিয়ে আসে সাধারণ পাবলিক। গালে ঠোঁটে মাথায় ব্যান্ডেজ তার। জ্ঞান ফিরে 8 ঘন্টা পর। মোবাইলে হাই সিকিউরিটি থাকায় হাসপাতালে কেউ তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারেনি। এদিকে পরিবারের সকলে চিন্তিত রাফসানকে নিয়ে। কোথাও কোনো খোঁজ খবর নেই তার। নীতি ফোন করছে বারবার, বন্ধ বলছে ফোন। হাসপাতালে থাকার প্রয়োজন নেই তার। উঠে দেয় কেবিনের শক্ত বেড থেকে। একজন নার্স এসে তাকে একটা ফাইল ধরিয়ে দেয়। সেখানে হাসপাতালে বিল হিসেব করা। বিলটা নিয়ে দোতলায় পরিশোধ করে আসবেন। নার্স চলে যায়। তার নার্ভাস লাগছে, কেমন যেন অদ্ভুত কিছু অনুভব করছে। এমনটা আগে হতো, কাউকে মারার আগে শরীরে এমন অদ্ভুত ভাবনা চলে আসতো। তাহলে কি কারো মৃত্যু তার হাতে লেখা হয়ে গেছে? বিধাতা জানেন কার সময় ফুরিয়ে এসেছে। সে ফাইল নিয়ে রওনা হয়। হাসপাতালের বারান্দা পেরিয়ে সিঁড়িতে নামতে যাবে, তখন হালকা পর্দার ফাঁকে তার নজর আটকে যায়। সাইড হয়ে দাঁড়ে সে। মেয়েটির হাত পা বাঁধা, নীল অ্যাপ্রন পরা এক ডাক্তার তাকে একটা ইঞ্জেকশন পুশ করে। উলঙ্গ মেয়েটি এর আগেও ধর্ষিত হয়েছে তার কাছে। রক্তের জর্জরিত পা, নাভি, সবকিছু যেন শূন্য মরুভূমির মতো। মেয়েটা চিৎকার করতে পারছে না, ব্যথা সহ্য করার মতো ক্ষমতাও নেই। চোখ বেয়ে জলের স্রোত বয়ে যাচ্ছে। মেয়েটি ডাক্তারের কাছে ধর্ষিত হচ্ছে, সেটা তারা দুজন ছাড়া তৃতীয় ব্যক্তির চোখে পড়ে। কিছুক্ষণ সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রাফসান। আধা ঘন্টা পর ডাক্তার মেয়েটিকে তার জামাকাপড় পরিয়ে হাত নাড়িয়ে হুমকি দিচ্ছে, সেগুলো তার নজর এড়ালো না। মেয়েটির চোখ লাল। রুম থেকে বেরিয়ে সোজা হাসপাতালের বাহিরে চলে যায়। মেয়েটির পিছু পিছু সে দোতলায় নেমে এক নার্সকে ডেকে জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, এই মেয়েটি এখানে কিসের জন্য আসছিল বলতে পারবেন? আপনাকে কেন বলবো? প্লিজ দয়া করে বলুন। কারণ ইনফরমেশন তো আর এভাবে দেয়া যায় না। সে বুঝতে পারে নার্সের টাকা চাই। 100 টাকার দুটো নোট নার্সের হাতে তুলে দেয় সে। নার্স বলল, মেয়েটির দাঁতের গোড়ালিতে ইনফেকশন ছিল, তার জন্যই আসতো মেয়েটি। মেয়েটির ঠিকানা কিংবা ফোন নাম্বার? নার্স তার হাত চুলকাতে লাগলো। সে বুঝতে পারে লোভী নার্স, তাকে আরও 200 টাকা দেয়। নার্স তার সামনে থেকে চলে যায়। কিছুক্ষণ পর একটা কাগজ নিয়ে এসে তার হাতে গুঁজে দেয়। এতে মেয়েটির সম্পূর্ণ ডিটেলস দেওয়া। এসব হাতে পেয়েও তার চেহারার সম্মিশ্রণ ভাবটা থেকে যায়। চুপচাপ সহ্য করতে পারছে না সে। তখন সন্ধ্যা প্রায়। সকালে রাসেলের হাতে মার খেয়ে হাসপাতালে আসেন। এখন অন্ধকার। বাসায় ফোন করে জানায় সে, বাবা, আমার আসতে অনেকটা দেরি হবে, চিন্তা করার কিছু নেই। বাসায় ফোন করে জানালো সে। বাবা তার জন্য চিন্তা করে না, চিন্তা হয় পুরাতন রাফুকে নিয়ে। সে অনেকটা ভয়াবহ। সে ফিলে রাফসানের মৃত্যু হবে। রাফসান মেয়েটির বাড়িতে পৌঁছায়। এক বৃদ্ধ মা বাবা, একটি ছোট বোন আর মেয়েটি চুপচাপ বসে আছে ঘরের খাটে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হলো অনেকটা সচ্ছল তারা। বাবার সরকারি চাকরি আছে। লোক সমাজের মুখ চেয়ে মেয়েটির পরিবার সব কিছু দামিয়ে রেখেছে।
তার সহ্য হয়নি এসব। চাচার বাসায় ফিরে আসে সে, নিজের বাসায় যায়নি। তার মাথায় গালে ব্যান্ডেজ দেখে চাচা চাচি ঘিরে ধরে তাকিয়ে বলতে লাগে, কি হয়েছে বাবা তোর? তেমন কিছু না চাচি, সামান্য অ্যাক্সিডেন্ট। দেখে শুনে চলতে পারিস না তুই? রাখো তো এসব, ক্ষুধা লাগছে খুব, খাবার দাও, কাজে যাব। এই রাতের অন্ধকারে তোর কি কাজ? অন্ধকারেই তো আমার কাজ চাচিমা। চাচি চুপ হয়ে যায়। রাফু রাতের কি কাজ তা নিশ্চয়ই বুঝতে পারে তারা, তাই কথা বলে না। আর প্লেটে ভাত তুলে দিয়ে বলল, তুই যে মেয়েটাকে বাসায় রেখে গেলি, সেই মেয়েটা তো সারাদিন রুমের মধ্যেই বসে আছে। কি বলো চাচিমা, খাওয়া দাওয়া করেনি এখনো সে? দুপুরে মিমি খাবার নিয়ে দিয়ে আসছিল, তারপর আর যাওয়া হয়নি, তবে মিমি তার সাথে ছিল। আচ্ছা আমি দেখছি। প্লেটের খাবার সেরকম রেখে উঠে যায় সে। মিম বসে আছে রুমে, মিমিও তার পাশে। মিমি খাবার খেতে রাখছে মা। যাচ্ছি বাবা যাচ্ছি, আমি তো মিমাপুর জন্য বসেছিলাম। তোকে বসতে হবে না, যা তুই। তুই সামলা। তুই যাবি এখান থেকে? যাচ্ছি যাচ্ছি। মিমি উঠে রুমের বাইরে চলে যায়। মিম বলে, তোমার বোনের নাম আর আমার বোনের নাম কেমন অদ্ভুতভাবে মিলে যাচ্ছে, তাই না? হ্যাঁ যাচ্ছে, তবে আজকে থেকে তোমাকে মেঘ বলে ডাকবো, চাচা চাচিকেও তাই বলে রাখতে বলবো। আচ্ছা এখন খেতে চলো। আমি খাবো না। কেন? ইচ্ছে নেই। আচ্ছা বলে রাফসান উঠে দেয়। পিছন দিকে পা বাড়াতেই মেঘ বলে উঠল, এতটুকুই শেষ? জোর করবে না? আমি জোর করতে পারি না। হ্যাঁ তা পারবে কেন, পারবে তো শুধু রাতের অন্ধকারে মেয়েদের ঠোঁটে চুমু খেতে। শালা লুচ্চা ছেলে, ভাবলাম একটু রোমান্টিক হবে, তা না, সম্পূর্ণটাই বিরক্তিকর। আসবে না মিস্টার মাস্তান? রাফসান চুপ হয়ে গেছে। মেঘ আবারও চমকে উঠে বলে, ওই মাস্তান, তোমার মাথা গালের এই অবস্থা কি করেছে? ও বুঝেছি, কোনো অচেনা মেয়ের ঠোঁটে চুমু খেতে গিয়ে ধরা পড়ে উদুম ক্যালারি খেয়ে এসছো। রাফসানের চেহারা মলিন হয়ে আসে। অচেনা মেয়ের কথা বলতেই তার ওই হাসপাতালের মেয়েটির কথা মনে পড়ে যায়। মেঘ হাসতে হাসতে তার সাথে খাবার টেবিলে আসে। রাফসান অল্প কিছু খেয়ে বেরিয়ে পড়ে, খুব কাজ আছে। রাত তখন গভীর। ডাক্তার তার হাসপাতালে কাজ চুকিয়ে নিজ গাড়িতে করে বাসায় ফিরছিলেন। মাঝপথে তার রাস্তা আটকায় একটা মোটরসাইকেল। ডাক্তার সাহেব ঘাবড়ে গেলেও ড্রাইভিং সিট থেকে বেরিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে, কিন্তু শেষ রক্ষা আর হলো কোথায়। সে বাইক আরোহী এসে ডাক্তারকে আঘাত করতে করতে অজ্ঞান করে কোথাও যেন নিয়ে যাচ্ছে। কালো পোশাক পরা এক মধ্যবয়স্ক যুবক, সরকারি কর্মচারী, সেই বয়স্ক লোকের বাড়ির সামনে এসে দরজায় নক করে। তার তখন সবাই জাগ্রত, ঘুমায়নি কেউ। মেয়েটার শরীরে প্রচণ্ড যন্ত্রণা করছে, মা গরম পানি করে দিচ্ছে। দরজায় সাড়া পেয়ে বয়স্ক লোকটা এসে দরজা খুলে দেয়। সে ভেবেছিল তার পাড়ার কেউ, তা নয়। দরজা খুলতে হনহন করে ভিতরে প্রবেশ করলো মধ্যবয়স্ক কালো পোশাকধারী যুবকটা। মুখে মুখোশ বাঁধা যুবকটা ধর্ষিত মেয়েটার হাত ধরে টানতে লাগলো। মেয়েটির বাবা পথ আটকালো। কোথায় নিয়ে যাচ্ছ আমার মেয়েকে? আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, সমস্যা নেই, পারিশ্রমিক দেওয়া হবে। লজ্জা করে না তোমার? ওই আমার মেয়ে হয়। তাতে কি হয়েছে? আপনার তো চুপচাপ সহ্য করবেন, চিৎকার চেঁচামেচি করার সুযোগ নেই। পকেট থেকে একটা পিস্তল বের করলো সে। মেয়েটির বাবা যুবকটির বাড়ির কাছে বসে পড়ল। বাবা, আমার মেয়েটি অসুস্থ, তাকে নিয়ে যাবে না, দোহাই লাগে আপনার। যুবকটি তাদের কারো কথাই শুনল না। মেয়েটির দিকে পিস্তল ঠেকিয়ে বেরিয়ে গেল বাসার বাহিরে। এসে যুবকটি মেয়েটির জোর করে তার গাড়িতে বসিয়ে চলল। মেয়েটি কিছু বলছে না, সে যেন এক মূর্ছা যাওয়া গোলাপ, পাথরে পরিণত হয়েছে। মুখটা শুকিয়ে গেছে তার। গাড়িটা এক পরিত্যক্ত বাড়ির সামনে এসে থামলো। মেয়েটিকে বলল, গাড়ি থেকে নেমে এসো। মেয়েটি চুপচাপ নামলো। তার যা ক্ষতি হবার হয়ে গেছে, এখন শুধু এই পৃথিবীর নিকৃষ্ট মানুষদের চেনা বাকি। ছেলেটি পিছু পিছু বাড়িটার ভেতর প্রবেশ করে মেয়েটি। টেবিলের উপরে কয়েকটা রকমের খাবার রাখা। ছেলেটি বলল, এগুলো খেয়ে নাও, শরীরে শক্তি হবে। এবার মেয়েটি বলল, আমার শরীরের যে মাংসপিণ্ড আপনাদের খেকশিয়ারের পেট ভরে, সেটার জন্য শরীরে শক্তি প্রয়োজন হবে না? ছেলেটা স্তব্ধ, দাঁতের দাঁত চেপে শক্ত হয়ে গেছে, তবু চোখের কোণে অশ্রু জমেছে। মেয়েটিকে বলল, খেয়ে নাও। এই দুনিয়াতে মানুষের ক্ষুধা লাগে, আমি জ্যান্ত লাশ, ক্ষুধা নাই। আপনি আপনার ক্ষুধা মেটান এ পরিত্যক্ত দেহে। ছেলেটি সহ্য করতে পারেনি, ঠাস করে মেয়েটির গালে হালকা করে থাপ্পড় বসিয়ে দেয়। চিৎকার করে বলে, এই জগতে সকলেই খেকশিয়াল নয়। কেউ কেউ নারী জাতিকে সম্মান দিতে, নারী মানেই নগ্ন দেহের লালসা, তা তারা বুঝে না। নারী মা, বোন, স্ত্রী, সন্তান,
তাদের আলাদা আলাদা সম্মান দেওয়ার মতো পুরুষও আছে এ জগতে। তুমি নিশ্চিন্তে খেয়ে নাও। মনে করো আমি তোমার ভাই বলছি, যার নাম রাফুও হতে পারে। মেয়েটি এবার বিস্ময় চোখে তাকায় তার দিকে, কাপা কণ্ঠে বলল, আপনি সেই রাফু? হ্যাঁ, অন্ধকার জগতের মৃত্যুর ছায়া। আমার দর্শন যে পেয়েছে সে দিনের আলো কখনো দেখেনি। তার আমাকেও মেরে ফেলুন। ভাই কখনো বোনকে মারে না। তুমি খাওয়া করো, আমি পাশের রুমে যাচ্ছি। মেয়েটি খাবার টেবিলে বসে পানি দিয়ে শুরু করে খাওয়া। কয়েক মিনিট খাওয়ার পর একটু ঢেকুর তুলতেই পাশের রুমে চিৎকার শুনতে পায় সে তড়িঘড়ি করে পাশের রুমে এসে দেখে সেই ডাক্তার, যার দেহ ক্ষুধায় মূর্ছা গেছে। মেয়েটি চেয়ারের সাথে হাত পা বাঁধা। ডাক্তারের সামনে টেবিলে রাখা আছে ধারালো অস্ত্র, মেশিন, সুই, আরও দেশি বিদেশি অস্ত্র। মেয়েটি আস্তে আস্তে তার সামনে এসে দাঁড়ায়। রাফু বলে, একে এর উচিত শিক্ষা দাও তুমি নিজ হাতে। মেয়েটির হাত থরথর করে কাঁপছে। রাফু ডাক্তারের মাথাটা শক্ত করে ধরে যেন নড়তে না পারে। মেয়েটি টেবিলের উপর থেকে মেশিন, সুই তুলে নেয় হাতে। এক এক করে 2 চোখের 7টি সুই গেঁথে দেয়। ডাক্তার চিৎকার করে। মেয়েটি আত্মতৃপ্তির চোখে তাকায়, হো হো করে হেসে দেয়। চোখ বেয়ে ঝর্ণার মতো রক্ত গড়িয়ে পড়ছে। তাহলে অস্ত্র দিয়ে তার ঠোঁট কেটে নেয়। এখন সে চিৎকার করতে পারছে না, গড়গড় শব্দ হচ্ছে শুধু। নিজের কান দুটো খাড়া করে নেয়। মেয়েটি আনন্দ পাচ্ছে। ডাক্তার দামি প্যান্ট ধারালো অস্ত্রের আঘাতে দুভাগ হয়ে গেছে। মুচড়ে যাওয়া শিরায় আবৃত লিঙ্গটা কেটে তার মুখে গুজে দেয়। বড় বড় নিঃশ্বাস ফেলে মেয়েটি। রক্তে ভেজা হাত দুটো তুলে চোখের সামনে ধরে। হো হো করে হাসছে মেয়েটি। সামনে বাঁধা মানুষরূপী শিয়ালটি। মেয়েটিকে নিয়ে রাফু সেখান থেকে বেরিয়ে আসে। তার লোকজন লাশটি মাঝ রাস্তায় ফেলে যায়। বড় বড় করে লিখে যায়, আমার বেঁচে থাকার অধিকার নেই, একজন প্রতিবাদীর হাতে মৃত্যু হয়েছে। নিচে ছোট্ট করে লেখা রাফু। মেয়েটিকে রাফুর একটি পরিচিত হাসপাতাল থেকে ওষুধ নিয়ে তার নিজ বাড়িতে পৌঁছে দেয়। মেয়েটির বাবার মুখে হাসি নেই। সে জানে না তার মেয়ের সাথে কি হয়েছে। তবে মেয়েটির সন্তুষ্টির হাসি হেসে রাফুকে ধন্যবাদ দিয়ে বিদায় দেয়। কিন্তু রাফুর চেহারা তাদের অদেখাই রয়ে যায়। সকাল সকাল রাসেলের ফোনে ঘুম ভাঙে বস এক্সের। বস, আপনার বাবার ফোন করা হয়েছে। মাঝ রাস্তায় তার লাশ ফেলে রেখেছে দুর্বৃত্ত কেউ, তবে নিচে নাম লিখেছেন অন্ধকারের বাদশাহ রাফুর, ব্ল্যাক ড্রাগন মাফিয়া কিংয়ের। বস এক্স হঠাৎ করে চমকে ওঠে। নিজের বাবার মৃত্যুর সংবাদ শুনে যতটা শোকাহত হয় তার চেয়ে বেশি অবাক হয় রাফুর নামটা শুনে। তার বান্ধবী নীলিমার মৃত্যুর পরেই রাফুর আর কোনো খোঁজ নেই। ডেভিডের সহযোগিতায় অন্ধকার জগতে পা রাখে বস এক্স। তার মনে হঠাৎ করে রাফুর আতঙ্ক জেগে ওঠে। ফোন রেখে দিয়ে গোপনে বাবার লাশের সামনে এসে দাঁড়ায়। হামা করে কাঁদতে চেয়েও পায় না সেটা। মনে মনে প্রতিজ্ঞা করে, রাফুর এ বদলা আমি নিব। তার রক্তের প্রতিশোধ রক্ত দিয়েই নিব। কয়েকজন মানুষ আসে, 4 কাঁধে করে লাশটাকে নিয়ে যায়। রেখে যায় প্রতিহিংসার আগুন। রাফসানের ঘুম ভাঙে নিধির ফোনে। ঘুমু ঘুমু কণ্ঠে বলল সে, এই যে জনাব, আর কত ঘুমাবেন? অফিসে আসতে হবে না? না, ওদিকটা তুমি দেখে নাও। তোমাকে অফিসে আসতে বলেছি, তার মানে আসবে। আজ জরুরি মিটিং আছে, আসতেই হবে তোমার। মিটিং কখন? দুপুর 1টা বাজে। তাহলে আর কিছুক্ষণ ঘুমিয়ে আসতেছি, বাকিটা তুমি সামলে নাও। এতটা আলসে হলে কিভাবে ব্যবসা চালাবে তুমি? আমার চালাতে হবে না, তুমি দেখে শুনে রেখো। বলে ফোনটা রেখে দেয় সে। গভীর ঘুমে আবারও হারিয়ে যায়। তবে সেটা বেশিক্ষণের নয়। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে রওনা হয় অফিসে। হ্যালো। হ্যাঁ, কেমন আছো? জি ভালো, আপনি কেমন আছেন? এই তো অফিসের বসগিরি করতে আসলাম। বাসায় বসে থাকতে একদমই ভালো লাগছে না। মিমিকে নিয়ে ঘুরে আসো বাইরে থেকে। না না, যদি আবার হামলা হয় আমার উপর, তার চেয়ে আপনি আসেন। এখন পারবো না, বিকালে। আচ্ছা, অপেক্ষায় থাকবো। অফিসের সামনে আসতেই মেঘের ফোন আসে। রাফসান ফোন রেখে অফিসে প্রবেশ করে। কালো চশমা চোখে, হালকা করে চোখের নিচে নামিয়ে তাকিয়েছে অফিসকর্মী রুবি ছোট স্কার্টের দিকে। নিধি তাকিয়ে আছে রাফসানের দিকে। অগ্নিমূর্তির মতো জ্বলছে সে। চিৎকার করে বলছে সে, এই রুবি, আমার রুমে আসো। রাফসান বলল, রুবি তুমি বসো, আমি দেখছি। ওকে স্যার। রাফসান বুঝতে পারে নিধির এসব অপছন্দ। তারপর সে এসব করে বেড়ায়। নিধিকে বিয়ের মত ঘুরে গেছে তার। মেঘকে দেখে এখন তার প্রতি অ্যাট্রাকশন হয়েছে। নিধিকে সরাসরি বারণ করতে পারছে না সে, কারণ বাবার বন্ধুর মেয়ে সে, তারপর বিজনেস পার্টনার। বারণ করে কিভাবে সে? ম্যাডাম আসবো?
না না, আসতে হবে না, বাইরে দাঁড়িয়ে থাকুন। আচ্ছা, তাহলে চলে গেলাম। মিস্টার রোমান্টিক মাস্তান, শুনুন। কি বললে? কেন, শুনতে পাননি বুঝি? শুনেছি। এদিকে আসুন। হ্যাঁ, আসছি। আপনার অফিসে আসার সময় ছিল কখন? আমার অফিস আমি যখন খুশি তখন আসবো। জি না, আপনার মন মতো কাজ করলে হবে না, কৈফিয়ত তো দিতেই হবে আপনার। আমি কৈফিয়ত দিব না কারো কাছে, আমার অফিস। নিধি কথা পারল না, চুপ করে ফাইল চেক করছে। রাফসান পুনরায় বলল, মিটিং কতক্ষণ হবে? 1টা থেকে 3:30 পর্যন্ত। আচ্ছা, মিটিং শেষে আমি বাইরে বের হব। কোথায় যাবেন? ঘুরতে বের হব। আমিও বের হব। তাহলে আপনার সাথে? আমার সাথে আমার বান্ধবী থাকবে। কি বান্ধবী মানে? হ্যাঁ, বান্ধবী। আমি তোমার ভবিষ্যৎ স্ত্রী, সেটা ভুলে গেছো? ভবিষ্যৎ, বর্তমান নয় নিধি। তবে সমস্যা নেই, যেতে পারবে আমার সাথে। নিধির মন খারাপ হয়ে আসছে। রাফসানকে অন্যরকম মনে হচ্ছে, তার মতে অন্য কেউ চলে আসছে। এই ভয়টা সে পাচ্ছিল। মিটিংয়ে অংশগ্রহণ করে দুজনেই, তবে রাফসান অন্যমনস্ক ছিল সম্পূর্ণ মিটিংয়ে। নিধির এ নিয়ে মহা অভিযোগ, কিন্তু রাফসান শুনতে চায় না সেই কথা। রাফসান বের হবে অফিস থেকে। নিধি তার আগেই গাড়িতে এসে অপেক্ষা করছে। শেষে গাড়ির দরজা খুলতেই নিধিকে দেখে। বিরক্তের হাসি হেসে চলল তারা। গাড়িটা রাফসানের চাচার বাসার সামনে থামতেই নিধি বলল, এটা তো তোমার চাচার বাসা, তাহলে এখানে আনলে কেন? বললাম না, আমার এক বান্ধবী যাবে আমার সাথে, তাকে নিতে আসছি। মিমিকে নিবি বললেই হতো। মিমি নয়, অন্য কেউ। অন্য কেউটা কে? আসলেই দেখতে পাবে। নিধি চুপ হয়ে গেছে। মেঘ শাড়ি পরেছে, কালো শাড়ি, লাল ব্লাউজের সাথে লাল চুড়ি। রাফসান হাঁ করে তাকিয়ে আছে। নিধির শরীর জ্বলে যাচ্ছে রাগে। যাও যাও, এভাবে তাকিয়ে না থেকে ঢুকে যাও তার মধ্যে। নিধির কথাই মন খুলল না তার। মেঘ এসে গাড়িতে বসে। রাফসান বলল, সুন্দর লাগছে তোমায়। ধন্যবাদ জনাব। কোথায় যাবেন, চলুন। রাফসান গাড়ি স্টার্ট করে চলতে শুরু করে। মেঘ নিধিকে দেখে বলল, হাই নিধি, তুমিও যাচ্ছ নাকি? সরি, আপনি কি আমাকে চেনেন? হ্যাঁ, চিনি তো আপনাকে। আপনার সব কিছু আমি জানি। তাহলে তো এটা নিশ্চয়ই জানো রাফসানের সাথে আমার বিয়ের কথা ঠিক হয়ে আছে। কথা ঠিক হয়ে আছে, হয়নি তো? তোমার সাহস কি করে হয় এই কথা বলার? দেখুন মিস নিধি, আজকাল বিয়ের পরেও তার সংসার টিকবে কিনা তা নিয়ে সন্দেহ থাকা মানুষের মনে। আর আপনি তো ওভার কনফিডেন্স নিয়ে বসে আছেন। এটা আমার পার্সোনাল ম্যাটার, আপনার তাতে হস্তক্ষেপ না করলেও চলবে মিস। মেঘলা, সে যাই হোক, আমি চাই না আমাদের মাঝে তর্ক হোক। আমি তর্ক করিনি মিস। নিধি বুঝতে পারে মেঘ ইচ্ছে করে এগুলো বলেছে যাতে করে তাদের মাঝে বিবাদের সৃষ্টি হোক। নিধি চুপ হয়ে যায়। একজন চুপ হলে অন্যজনকে এমনি চুপ হয়ে যেতে হয়। রাফসান দুজনের কথায় চুপ হয়ে শুনেছে, তাদের কথার মাঝে ব্যাঘাত ঘটাচ্ছে না। গাড়িটা একটা সিনেমা হলের সামনে এসে থামে। বাইরে বের হয় 3 জন। রাফসান টিকিট নিতে লাইনে দাঁড় হয়। নিধি মেঘকে নিয়ে সাইডে আসে। কিছু না বলে মেঘের মুখ চেপে ধরে নিধি পড়ল, কে তুমি? কি তোমার পরিচয়? আমি মেঘ। নিধি আরো জোরে চেপে ধরে মেঘকে বলে, তোর সাথে রাফসানের কি সম্পর্ক? রাফসান আমাকে ভালোবাসে, আমি জানি। তোর ভালোবাসার নিকুচি করি আমি। কত টাকা চাই তোর, বল। আমার টাকার প্রয়োজন নেই। কি করলে তুই রাফসানের সামনে থেকে চলে যাবি? সে আমাকে চলে যেতে বললে চলে যাব। নিধি মিমকে ছেড়ে দেয়। বড় বড় নিঃশ্বাস ফেলে বলে, দেখো মেয়ে, রাফসানের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমাদের মাঝে দেওয়াল হয়ে এসো না। তুমিও মেয়ে, আমিও। তোমার সংসার বাঁধতে আনন্দ লাগে, আমার ভাঙতে। ওকে আমার ভালো লেগেছে, ওর সাথে সংসার করব। ওর সংসার ভাঙার স্বপ্ন ভেঙে। আচ্ছা, দেখা যাক। দুজন স্বাভাবিক হয়ে আবারও সিনেমা হলের সামনে এসে দাঁড়ায়। রাফসান টিকিট হাতে তাদের সামনে আসতেই কয়েকজন মুখোশধারী হাতে অস্ত্র নিয়ে মেঘের চারিদিক ঘিরে ধরে। পিছনে রাফসান। তাদের সামনে আসবে নিধি তাকে বাধা দেয়। মুখোশধারী একজন মেঘের হাতে ছুরি আঘাত করে। গড়গড় করে রক্তের স্রোত বয়ে যায় তার হাতে। রাফসান নিজেকে আর ধরে রাখতে পারে না। নিধিকে ঠেলে তাদের মাঝ বরাবর এসে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে মুখোশধারী একজন বলে উঠল, রাফু ভাই। তার কণ্ঠে রাফু ডাকটা শুনে আটকে ওঠে সে। কালো মুখোশ এক হাত দিয়ে টেনে খুলে ফেলে সে। রাফসান
চেয়ে দেখে নীরব ব্ল্যাক ড্রাগনের ক্যাডার। চলচল চোখে রাফুর দিকে এগিয়ে আসে সে। বাকি মুখোশধারী নীরবের পিঠে পিস্তলের দুটো বুলেট আঘাত করে। মুখ থুবড়ে পড়ে যায় সে। রাফসানের কোলে এক পাশে মেঘ, অন্য পাশে নীরব। তার মুখ থেকে রক্ত ঝরছে। কাঁপা কণ্ঠে বলল, বস, আপনার চলে আসার পরে ব্ল্যাক ড্রাগন লাগামহীন ঘোড়ার মতো হয়ে গেছে। সেখানকার ক্যাডারদের কোনো ডিসিপ্লিন নেই, যে যার মতো করে কাজ করছে। আমিও ভাড়াটে হয়ে যাই। বস, আমাদের টাকা দেওয়া হয়েছিল এই ম্যাডামকে ভয় দেখানোর জন্য, শুধু তাকে আঘাত করার জন্য নয়। তবে বস, আমি আরও কিছু জানি। ডেভিল ভাইয়ের মেয়ে। কথা আটকে যায় তার। চোখগুলো খোলাটা হয়ে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। রাফসান বাকরুদ্ধ। মেঘও জ্ঞান হারায়। নীরবের লাশটা সেখানেই রেখে মেঘকে নিয়ে চলে আসে বাসায়। চাচার বাসায় নার্স নিয়োগ করেছে রাফসান। নিধিও রয়েছে মেঘের পাশে। মেঘ কী করছে সব কিছু অবজারভেশনে রাখছে সে। মেঘকে সন্দেহ করেছে নিধি। কেন করছে তার অজানা। ডেভিডের সামনে দাঁড়িয়ে আছে মুখোশধারী ভাড়াটে ক্যাডারগুলো। হুইল চেয়ারে বসে আছে সে। কর্কশ কণ্ঠে বলল, বিকালে তোদের যে মেয়েকে বিরক্ত করতে বলেছিলাম, সে মেয়ের উপর ছুরির আঘাত কে করেছে? সকলে মাথা নিচু করে রেখেছে। কেউ কোনো শব্দ করছে না। ডেভিড পুনরায় বলল, কি বলছি কানে ঢুকছে না কথা? তোরা চুপ থাকলে সবার শাস্তি ভোগ করতে হবে। মাথা নিচু অবস্থায় একজন বলে উঠল, বস, ভুল হয়ে গেছে আমার। সে কথাটা বলতে দেরি। ডেভিডের বুলেট তার দেহের এপার ওপার হতে দেরি নেই। বাকি সকলেই ডেভিডের এমন স্বভাব দেখে চমকে উঠল। একজন ভুল করে জিজ্ঞেস করেই বসল, বস, মেয়েটিকে তো ভয় দেখানোর জন্য আমাদের অর্ডার করেছেন, অথচ ভয় দেখানোর শাস্তি মৃত্যু। কে ওই মেয়ে? মেঘলা ইব্রাহিম মিম, আমার একমাত্র কন্যা, যাকে ফুলের সংস্পর্শ বড় করেছি। তার উপর আঘাত করা আমি সহ্য করব না। বাবার প্রতিশোধ মেয়ে নিচ্ছে। মিম তাকে সরাসরি আঘাত করবে না। সে শিকারী। শিকারকে একটু একটু করে বিভ্রান্ত করে মারবে, যেটা শিকারের মূল লক্ষ্য। সরি বস, আমরা বুঝতে পারিনি আপনি নিজের মেয়ের উপর নিজেই কেন আক্রমণ করতে বলবেন। আর শিকারটা বাকে? আক্রমণ তো আমি করাতে চাইনি। মিম নিজেই মেসেজ করে বলল ছোটখাটো একটা নাটকের সৃষ্টি করতে, যার ফলশ্রুতিতে শিকারের দৃষ্টি তার প্রতি নরম হবে। আবেগের মোহে জর্জরিত হয়ে ভুল পথে পা বাড়াবে। তখন শিকারকে দুমড়ে মুচড়ে ভাঙতে শিকারীর আনন্দ লাগে। আর শিকার? জঙ্গলের হিংস্র সিংহ, যে লোকালয়ে নিজের সুখ খুঁজে বেড়াচ্ছে। রাফু। সবাই মাথা নিচু করে চলে আসলো সেখান থেকে। ডেভিডের লোকজন লাশটাকে পরিষ্কার করে ফেলে। ডেভিড চোরটে আগুন জ্বালিয়ে আনমনে আকাশের দিকে তাকায়। রাফুর মৃত্যু হলে নিজের সেই আগের পজিশনে সে ফিরতে পারবে। দেশে তার ব্ল্যাক ড্রাগনের উপর নিজের ক্ষমতা স্থাপন করতে পারবে। আর ব্ল্যাক ড্রাগন মানেই তো দেশে রাজ করা। রাত তখন 9টা। রাফসানের মোবাইলে সৌরভ ফোন করে। ব্ল্যাক ড্রাগনে গুপ্তচর। হ্যাঁ সৌরভ, বল। বস, আফজাল সাহেবের সব সম্পত্তি নিলামে উঠবে। বলিস কি? হ্যাঁ বস, আমার এদিক থেকে সবকিছু ক্লিয়ার। ওকে, তাহলে আফজাল সাহেবের ইগো শেষ। বস, আরেকটা কথা ছিল। জি, বলে ফেল। ফোনে বলা যাবে না বস, সামনাসামনি দেখা করতে হবে। আমি তো হারিয়ে গেছি সৌরভ, এখন তোদের সাথে চাইলেও দেখা করতে পারবো না। বস, আপনি কি সত্যি ব্ল্যাক ড্রাগন ছেড়েছেন? হ্যাঁ। তাহলে এটাই আমার শেষ কাজ ছিল? হ্যাঁ সৌরভ, এরপর চাইলেও আমি ফিরতে পারবো না। ওকে বস, তাহলে শেষ একটা কথা বলি। বল। ডেভিড বেঁচে আছে, সিবিআইয়ের হাত থেকে পালিয়ে এসেছে, আর এখন তার টার্গেট আপনি। ডেভিডের কথা শুনে সে চমকে ওঠে। কিছু সেকেন্ড স্তব্ধ হয়ে যায় সে। বড় করে নিঃশ্বাস ফেলে বলল, সৌরভ, দেখা কর আমার সাথে 69 ক্লাবে রাত 12টার মধ্যে। ওকে বস, আমি বের হচ্ছি। রাফসান ফোন রেখে বেরিয়ে পড়ে 69 ক্লাবের উদ্দেশ্যে। গেটে গাড়ি পার্ক করে নামতেই রাসেলের মুখোমুখি। আরে শহীদ হাসানের ছেলে যে। রাফসান তার চেহারা ভুলেনি। মাথা শান্ত করে বলল, দেখ, আমার এখন এসব ছোটকো ঝামেলা জড়াতে ইচ্ছে করছে না। ও লেলে, ভদ্র ছেলে, এক কেলানিতে লাইনে চলে এসেছে বাছাধন। রাফসান দাঁড়িয়ে আছে তখনও। রাসেলের ফোনে বস এক্স ফোন করে। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছিস? বস, শহীদ হাসানের ছেলের সামনে, ওকে নিয়ে একটু খেলা করছি। ও, ভালো কথা। আমি তোকে তার ছবি দিতে বলেছিলাম না? জি বস, আপনার হোয়াটসঅ্যাপ চেক করুন। আচ্ছা, তোকে যার জন্য ফোন করেছিলাম সেটা পরে বলি, আগে চেক করে নিই। বস এক্স ফোন রেখে মোবাইল চেক করতে ব্যস্ত হয়ে পড়ে। রাফসান তখনও সেভাবে দাঁড়িয়ে আছে তার সামনে। রাসেল ফোনটা রেখে বলল, কোথায় যেন ছিলাম আমি? রাসেলের কথা শেষ হতে না হতেই ধাপ করে একটা শব্দ হয়।
তার কান বেয়ে রক্ত ঝরছে। নিজের কান চেপে ধরে রাফসানের দিকে তাকায় সে। ওর শার্টের কলা ধরে টানতে টানতে ক্লাবের ভিতর নিয়ে আসে রাফসান। একটা চেয়ারে থেকে বসাতেই 6টা M416 তার মাথার চারিদিকে ঘিরে ধরে। রাসেলের প্যান্ট ভিজে গেছে, কণ্ঠ স্তব্ধ, কোনো শব্দ হচ্ছে না সেখান থেকে। রাফসান বলল, আরে কি যেন খেলা শেখাবি আমাকে? না যেন খেলবি আমার সাথে? চল খেলি। এই 6টা পিস্তলে 6টা বুলেট খেয়ে দেখ কেমন লাগে। রাসেলের চেহারা ফ্যাকাশে হয়ে আসছে, ড্যাপড্যাপ করে তার দিকে তাকিয়ে আছে। বস এক্স ছবিটা দেখে থমকে গেছে, তড়িঘড়ি করে রাসেলকে ফোন করে। কাপ হাতে ফোনটা রিসিভ করে সে। বস এক্স বলল, রাসেল তুই কোথায় আছিস? রাসেল স্তব্ধ, কোনো কথা নেই। ফোনটা রাফসান নিয়ে বলল, রাসেল তার শেষ নিঃশ্বাস গুনছে, তুইও চলে আয়, তোকেও খেলা শিখাই। বস এক্স কথা বলে না, ফোনটা কেটে দিয়ে চুপটি করে বসে রয়েছে। প্রতিশোধের আগুন জ্বলছে তার মনে। বাবার খুনির কণ্ঠ শুনেছে সে, বরং দেখেছেও তাকে রাফু। নীলমার মৃত্যুর পর আজ প্রথম তার দেখা মিলল। ডেভিড বলেছিল রাফুর মৃত্যু হয়েছে। রাফসান রাসেলের সামনে বসে বলল, বল ছোকরা, তোকে এখন কি করি আমি? মেরে দিব নাকি ছেড়ে দিব? ভাই আমাকে ছেড়ে দেন। আপনি কে তা না জেনেই আপনাকে নিয়ে মস্করা করেছি, ভুল হয়ে গেছে ভাই। আমি আমার বসের থেকে হুকুম পেয়েছি, তাই আপনার পেছনে লেগেছিলাম। তোর বস কে? আমি জানি না ভাই, তাকে সবাই বস এক্স নামে ডাকে। রাফসান সৌরভের উদ্দেশ্যে বলল, তুই চিনিস এ নামের কাউকে? হ্যাঁ বস, এলাকাভিত্তিক চাঁদাবাজি আর কি? ড্রাগস, অস্ত্র চোরা কারবারি, আরও কিছু অবৈধ ব্যবসা তার আওতায় চলে। কি? চিৎকার করে ওঠে রাফসান, গলা ফাটিয়ে বলতে লাগলো, ড্রাগস সাপ্লাই হয় আর তোরা কেউ কিছু করতে পারলি না তার? কি করব বস, তার সাথে ডেভিডের সংযোগ রয়েছে, আর ব্ল্যাক ড্রাগনের ক্যাডারদের মধ্যে তার গুপ্তচর রয়েছে অনেক, যার জন্য ভেতরের সব খবর বাইরে চলে যাচ্ছে। বস আপনাকে ব্ল্যাক ড্রাগনের প্রয়োজন। আমি ফিরতে পারবো না সৌরভ, বাধা পড়ে গেছি। তাহলে কি করবেন এখন? প্রথমত রাসেলকে যেতে দে, তারপর বলছি। সৌরভ রাসেলকে যেতে দেয়। দৌড়ে বেরিয়ে আসে সে। হাঁপাতে হাঁপাতে বাইরে এসে বস এক্সকে ফোন করে। বস, শহীদ হাসানের ছেলে যে এত বড় গ্যাংস্টার আমি চিনতে পারিনি তাকে, সাবধানে থাকবেন আপনি। আরে শালা, তুই আমাকে ফোন করেছিস কেন? তোকে বাঁচিয়ে রেখেছে কেন সেটাও বুঝতে পারি না। রাফু তো বললো তোকে মেরে ফেলবে। বস আপনি তাকে চিনেন? তোকে শুরু থেকেই চিনি, শুধু চেহারা দেখিনি। আচ্ছা কোথায় আছিস তুই? 69 ক্লাবে। কিন্তু বস সে আমাকে বাঁচিয়ে রাখলো কেন? বস এক্স সিনটায় ডুব দিতে হঠাৎ করে বস এক্সের জিমেল হ্যাক হয়। ফোনটা চোখের সামনে এনেই রাসেলকে কড়া কণ্ঠে গালি দিয়ে ফোনটা কেটে দেয় সে। রাফু মুচকি হাসি হেসে বলল, বুঝেছিস সৌরভ রাসেলকে কেন যেতে দিয়েছে? হ্যাঁ বস। আচ্ছা বস, এক্সকে তা তো এখন সহজেই খুঁজে বের করা যাবে, আর ডেভিডের কথা বললে চলবে না। ডেভিডের অ্যাড্রেস আমার চাই। বস আপনি বের করার আগে সে আপনাকে বের করে নিয়েছে। আপনার চোখের আড়ালে অনেক ভয়ানক এক শক্তি আপনাকে লক্ষ্য করে যাচ্ছে। কিন্তু কে? আমার সামনে পিছনে কেউ ফলো করলে তা ঠিকই বুঝতে পারতাম। বস ডেভিড ইন্টারন্যাশনাল খেলোয়াড়, আর আপনি তার শিষ্য। হাসলো রাফু, রহস্য তার হাসিতে। বসে থেকে উঠে দাঁড়ে সে, হাতে মদের একটা বোতল। সৌরভকে বলল, তুই বস এক্সকে সেটা বের কর, আমি আমাকে দেখে নিব। আর ড্রাগ মাফিয়া যেন এ দেশে তাদের ঘাঁটি বসাতে না পারে, সেটাও খেয়াল রাখিস। জি বস, তা তো রাখবো। আপনার শেষ সিদ্ধান্ত কি? আপনি আর গ্যাংয়ে ফিরবেন না? না সৌরভ, ফিরবো না। আচ্ছা ভাই, আপনি যখন গ্যাং থেকে লিভ নিয়ে চলে যাচ্ছেন, তাহলে বস নাই বা ডাকি, তবে আপনার যে কোনো প্রয়োজনে আমি আর আমার টিম প্রস্তুত। আচ্ছা সৌরভ, তাহলে উঠি আজ। ডেভিডের সাথে শত্রুতা আমার, তাকে আমি দেখে নেব। ওকে ভাই, আলবিদা। বেরিয়ে আসে রাফসান। সৌরভ বসে থাকে, মদের বোতলে ঠোঁট মিশিয়ে ঢকঢক করে অর্ধেকের বেশি পেটে চালান করে। গলায় ঝাঁঝালো যন্ত্রণা রাফুর কিছুই করতে পারল না, সে সেটাই উপভোগ করে। মাথা ঘুরতে শুরু করে তার, চোখটা কেমন যেন ঝাপসা আসছে। সাদা রঙের একটা গাড়ি তার সামনে এসে থামে। ছোট স্কার্টার, নাভির উপরে থাকা ছোট্ট ফিটিং গেঞ্জি। রাফসান নেশাগ্রস্ত হয়ে পড়ে সেই রূপে। চেহারা তাকিয়ে দেখতে তার নেশা চূর্ণ বিচ্ছিন্ন। নেহা থমকে দাঁড়ায় সে, মাথা নিচু করে তাকায় তার দিকে, চোখের পলক ফেলছে সে। নেহা চিৎকার করে বলছে, পিছনে ফিরে তাকাতে হবে না রাফু ভাই, আমি আপনার সামনেই দাঁড়িয়ে, শূন্য হাতে আপনার সামনে দাঁড়িয়ে।
চাইলে প্রতিশোধও নিতে পারেন। সেদিন আপনি আপনার প্রেমিকা হারিয়েছেন, আমি হারিয়েছি আমার খেলার সাথী, বেস্ট ফ্রেন্ড। আমি বুঝতে পারিনি সেদিন নীলিমাকে তারা খুন করবে। আমাকে ক্ষমা করুন। রাফসান দাঁড়িয়ে থাকতে পারছে না, নেশায় ঢলে পড়ছে বারবার। রাস্তার একপাশে বসে পড়ে সে। নেহা ভাবছে, পিছনে থাকা পিস্তল দিয়ে ঝাঁঝরা করে দিই রাফির বুক, মৃত্যুর কোলে ঢলে পড়ুক সে। কিন্তু থরথর করে নেয়ার হাত কাঁপছে। হিংস্র শিকারকে কখনো মাতাল ভাবতে নেই। রাফুর চোখ মাতাল, আর এই মাতাল চোখে ঘায়েল হবে শত শত্রু। নেহাও ঘায়েল এ চোখে। আতঙ্ক। বস এক্স নেহা নিজেই। বাবার মৃত্যুর প্রতিশোধে রাফুর সামনাসামনি সে। রাফু আর নেহার পরিচয় অনেক আগে থেকেই। নেহার কারণেই রাফুর প্রথম প্রেমের মৃত্যু হয়। রাফু ভোলেনি সে কথা। রাফসানের পাশে এসে বসে নেহা। রাফসান বলল, কি চাই তোমার? ক্ষমা। তোমাকে ক্ষমা করব না এ জীবনে। তাহলে সেবা করতে দিন। চোখের আড়ালে চাকু চালানোর জন্য? এটা দ্বিতীয়বার হবে না রাফু ভাই। আমি মানুষকে একবার বিশ্বাস করি। ভুল মানুষ করে, আমিও মানুষ। তুমি কাল নাগিনী। আপনার যা খুশি ভাবতে পারেন। চলে যাও এখান থেকে। আপনাকে বাসা পর্যন্ত ছেড়ে দিই? তা করতে পারো। বলে রাফসানের মাথাটা হেলে পড়ে নেহার শরীরের দিকে। হাতে সামলে রাখতে না পেরে বসে পড়ে নেহা। রাফসানের নেশাগ্রস্ত দেহ নেহার বুকের উপর। এক হাতে পিছনে থাকা পিস্তল বের করে সে। অন্য হাতে রাফসানকে ধরে আছে। থরথর করে কাঁপছে তার হাত। তার মাথায় পিস্তল ঠেকায়। টিকারে আঙ্গুল নেহার। সবল মেরে পিস্তলটা তার হাত থেকে নিয়ে নেয় রাফসান। খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাস না আমার। নেশা ঘরে তার কাছে পিস্তল ও খেলনা মনে হচ্ছে। নেহা একটু ভয় পেয়ে যায়। বুঝতে পারে এভাবে সামনাসামনি তাকে আঘাত করা যাবে না, তার সঙ্গী হতে হবে। তাকে টেনে গাড়িতে তুলে বিড়বিড় করে নিজের বাড়ির ঠিকানা বলল সে। নেহা তাকে নিয়ে বাসায় পৌঁছায়। চাচার বাসা সেটা। গার্ডকে নিয়ে রাফসানকে বাসার মধ্যে নিলে চাচি বলল, রাফুর কি হয়েছে? তেমন কিছু না আন্টি, হালকা বন্ধুদের আড্ডায় বেশি খেয়ে ফেলছে। এই ছেলেটাকে নিয়ে আর চলা গেল না, রোজ একটা না একটা কাণ্ড বাজাবে। আন্টি, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার নাম নেহা, ইংল্যান্ডে থাকি। আসলে আন্টি, আগে এই শহরে থাকতাম, দেশের বাইরে বাবা মা সহ শিফট হয়েছি। এখন এখানে ঘুরতে এসে রাফুর সাথে দেখা। রাতও অনেক হয়ে গেছে, কোথায় যাব না যাব সেটা নিয়েই ভাবছিলাম। এই কথা তুমি টেনশনই করো না, আমাদের বাসায় থাকবে। বড় করে নিঃশ্বাস ফেলার অভিনয় করে নেহা, যাতে করে আন্টির মনে সন্দেহ না জাগে। তার হাতটা ধরে নেহা বলল, ধন্যবাদ আন্টি, কত বড় টেনশন থেকে মুক্ত করলেন বলে বোঝাতে পারবো না। এ তেমন কিছু না, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার থাকার ব্যবস্থা করছি। বাথরুমটা ওদিকে। জি আন্টি। নেহা বাথরুম থেকে বের হয়ে আন্টির সাথে চলো। একটা দরজা ঠেলে ভিতরে ঢুকতে নেহা দেখতে পাই দুজন মেয়ে বসে আছে। আন্টি বলল, মেঘের নাম নেহা, রাফুর ফ্রেন্ড। ওকে একটু তোমার সাথে থাকতে দিবে? একটু হেসে জবাব দিল মেঘ। না আন্টি, কোনো সমস্যা হবে না। আচ্ছা তাহলে তোমরা থাকো, আমি যাচ্ছি। আন্টি পেরিয়ে যায়। নিধি বলল, পুরানো পাগলের ভাত নেই, নতুন পাগলের আমদানি। নিধির সাথে কথা মিলালো মেঘ। হ্যাঁ তাই তো দেখছি, বেহায়া মেয়ের মতো। ঢং দেখে আর বাঁচছি না। কথাগুলো শুনে নেহার শরীরে যেন আগুন ধরে যাচ্ছিল। ভ্যানিটি প্যাক থেকে পিস্তলটা বের করে টেবিলের উপর রাখলো সে। নিধি মিম দুজনেই চুপ। মনে হলো যেন এক দমকা হয় উত্থাল সমুদ্র শান্ত করে গেছে। নেহা একটু অহংকার নিয়ে বলল, এই তো কি শান্তি পরিবেশ, আই লাইক ইট। নিধি মেঘের সামনেই নিজের শর্ট গেঞ্জিটা খুলে ফেলে নেহা। মেঘ নিজের চোখ হাত দিয়ে ঢেকে পড়ল, ছি ছি, বেশরম বেহায়া মেয়ে রে বাবা। কিছু বললে মেঘ? এভাবে জামা কাপড় খুলে ফেলতে লজ্জা লাগলো না তোমার? তুমিও মেয়ে, আমিও তাই। লজ্জা পাবার কি আছে এখানে? নিধি মেঘের দিকে তাকিয়ে আঙ্গুলের ইশারা দিয়ে বুঝেছিল মেয়েটির মাথায় সমস্যা আছে। মেঘ মাথা নেড়ে সম্মতি জানালো। একটা লাল টি শার্ট নিজের শরীরে জড়িয়ে নেয় নেহা। মেঘ নিধি তার সাথে কথা বাড়ালো না। রাতের খাওয়া দাওয়া করে তারা নিজের রুমে চলে আসে। রাফসান তখন গভীর ঘুমে। নেহা নিজের রুমে আসেনি, রান্নাঘরে ঢুকে চাচি পারমিশন নিয়ে সবার জন্য চা বানাতে। চাচি বাধা দিলেও শোনেনি সে। নতুন এসেছে মেয়েটি, তবুও মনে হচ্ছে নিজের বাসা। সেরকম আচরণ দেখে সবাই হতবাক। হ্যাঁ, উদ্দেশ্য সকলকে চা খাওয়ানো নয়, চায়ের সাথে ঘুমে ওষুধ খাওয়ানো। অবশ্য তাকে সন্দেহ করার মতো কেউ নেই এখানে। সুন্দর মুচকি হাসির আড়ালে যে এমন ভয়াবহ রূপ তার সে কে জানে। সবাইকে চা দিয়ে মেঘ নিধির কাছে চা নিয়ে আসে সে। নিধি বলল, রাতে আমি চা পান করি না। অনেক কি পান করো? কফি। আচ্ছা নিয়ে আসছি আমি। মেঘ, তুমি তো চা নিবে? হ্যাঁ দাও।
মেঘ নেহার হাত থেকে কাপটা নিয়ে নিয়েছে। নেহা মুচকি হেসে রান্নাঘরে চলে আসলো। মেঘের তখনই সন্দেহ হয়। নেহা নিধির জন্য কফি নিয়ে আসে। কেউ কোনো কথা বলে না, চুপচাপ মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়ে সবাই। গভীর রাত তখন। সবাই নেহার ফাঁদে পা মেলে ঘুমাচ্ছে আশ করে। নেহা নিজের পিস্তলটা টেবিলের উপর থেকে নেয়। ভ্যানিটি ব্যাগ থেকে সাইলেন্সার বের করে পিস্তলের সাথে অ্যাডজাস্ট করে নেয়। আস্তে আস্তে করে রাফুর রুমের দরজা খুলে সে। হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে রাফু। হালকা করে সে রাফুর কাছে এসে তার মাথা বরাবর পিস্তলটা ঠেকিয়ে ট্রিগার চাপ দেয়। অদ্ভুত, পিস্তল কাজ করছে না, বুলেট বের হচ্ছে না পিস্তল থেকে। দ্রুত দরজার দিকে এগিয়ে আসে সে। ঝটকা লাগে তখন যখন বিদ্যুৎ চমকায়। ভয়ঙ্কর এক ছায়া তার সামনে দাঁড়িয়ে নিচু কণ্ঠস্বরে বলল, উইদাউট বুলেট একটা পিস্তলের ওজন 470 গ্রাম। এতটুকু বুঝতে পারিসনি আর তুই আসছিস রাফুকে মারতে? সে হাসিতে ভয় পেয়েছে নেহা। দৌড়ে লাথি ছুটতে গিয়ে নিজেই ধরাশায়ী হয় তার কাছে। একটা ওনে দিয়ে নেহার গলা পেঁচে নিয়ে আরেক প্যাচ দিয়ে মুখ বরাবর দেয় সে। নেহা যাতে চিৎকার করতে না পারে। জানলা বরাবর নেহাকে নিয়ে আসে সে। একটা লাল রশ্মি নেহার শরীরের উপর পড়ছে। সে বুঝতে পারে দূর থেকে কেউ স্নাইপার হাতে নিশানা লাগিয়েছে তার দিকে। সে পিছনে ফিরে তাকানোর চেষ্টা করে। সামনের গ্লাসে তার প্রতিচ্ছবি দেখাচ্ছে হালকা আলোয়। নেহা আটকে ওঠে। মেঘ। ভাবতে না ভাবতেই সে বলে উঠল, আল্লাহ হাফিজ। নেহার নিথর দেহটা পড়ে গেছে ফ্লোরে। মেঘ নিজের ওড়না ওর গলা থেকে সরিয়ে নিয়ে তার জামা কাপড় সব ছিঁড়ে রাফসানের বিছানায় রেখে দেয়। তখন সে জামায় রক্তের দাগ লেগে গেছে। পিস্তলটা রাফসানের হাতের উপর রেখে চলে আসে মেঘ নিজের রুমে। পরিষ্কার হয়ে ঘুমিয়ে পড়ে সে। সকালে সবার আগে ঘুম থেকে উঠে রাফসান। কারোর ফোন কল আসছে তার মোবাইলে। সেই সাউন্ডেই তার ঘুম ভাঙে। চোখ মেলেই পাথর হয়ে যায় সে। নেহার নগ্ন দেহ পড়ে আছে ফ্লোরে। কপালের উপর একটা ছিদ্র, বুলেটের ছিদ্র। হাতের কাছে পিস্তল, বিছানায় তার রক্তাক্ত জামা। রাফসান স্তব্ধ হয়ে গেছে। মুহূর্তে যেন সবকিছু গোলমেলে মনে হচ্ছে তার কাছে। এক নজরে তাকিয়ে আছে সেদিক। ঝাপসা দেখছে সে। আবারও ফোনে রিং হয়। নাম্বার না দেখে রিসিভ করে সে। হ্যালো রাফু। ওয়েলকাম। জানা আমায় বল। আরে ডেভিড ভাই, কেমন আছেন আপনি? রাফসান একটু থমকে গেল। ডেভিড বলল, কিরে থমকে গেলি যে? কণ্ঠে বলল সে। ডেভিড, আমি এ রাস্তা থেকে ফিরে এসেছি। তোর যা করার সামনাসামনি এসে কর। আরে বাবা, আস্তে আস্তে। আমি জানি তুই অন্ধকার পথ ছেড়ে দিয়ে আলোর পথে হাঁটছিস, কিন্তু কি জানিস, এ পথ ছাড়া যায় না। আমি রাফু, চাইলেই সব করতে পারি। তোকে রাফু তো আমিই বানিয়েছি। মাঝে মাঝে গরুর চাইতে শিষ্যের ক্ষমতা বেশি হয় সময় এবং আধুনিকতার ছোঁয়ায়। তবে তোর কাছ থেকে ধোঁকাবাজি শিখতে পারিনি। অভিনয়টা ভালোই পারিস। হ্যাঁ, তাই তো তোর গুরু আমি। সে যাই হোক, শুনেছি গ্যাং ছেড়েছিস একেবারে। খবর তাহলে পৌঁছেছে? আমি সব কিছুই জানি রাফু। জানলে তো ভালো। তোকে একটা মজার গল্প শোনাই। বল শুনি। তোর গল্প তোর মতোই হবে। এবারের গল্পটা একটু ভিন্ন, শোন তাহলে। একটা সিংহ একদিন জঙ্গল থেকে একটা ইঁদুর ছানা তুলে নিয়ে এসে নিজের সাথে বড় করতে লাগলো। কিভাবে কিভাবে শিকার করতে হয় সেগুলো শেখালো তাকে। ইঁদুর ছানাটা দাঁড়াতে শুরু করে। ছোট্ট ছোট্ট পোকা শিকার করতে করতে মনে করে সে এবার সিংহের জায়গা নেবে। তাই যখন সিংহ ঘুমিয়েছিল তখন এসে পিঠে ছুরি চালায় সে। পরে সিংহ শিকারীর হাতে তুলে দেয় সে। সিংহের চারপাশের লোকজন ইঁদুরকে তাদের গুরু মানতে শুরু করে। কিন্তু সিংহের চলে যাওয়াতে তার রাজত্বে রাজ করার জন্য অনেকেই লেগে পড়েছে। তবে সিংহ শিকারের জালে বেশি দিন টিকল না। জাল ভেঙে পালিয়ে এসেছে তার রাজ্যে। এখানে এসে সে দেখতে পেল সবকিছু লণ্ডভণ্ড, তার জায়গাটা নেই। কিন্তু তার বিশ্বস্ত লোকবল আছে অনেক। সে ইঁদুরের পিছে শিকারি পাঠালো, কিন্তু তার আগে ইঁদুরকে মারার জন্য অন্য শিকারী সেখানে উপস্থিত হয়। সিংহের রাগ হয়। সে সেই শিকারীকে মেরে ইঁদুরকে উপহার দেয় এবং ইঁদুরকে জানান দেয় তাকে সে তিলে তিলে মারবে। গল্পটা সুন্দর ছিল, কিন্তু ইঁদুর সিংহের নাগালের বাইরে চলে গেছে। তবে তুই নেহাকে মারলি কেন? ও কি দোষ করেছিল? শোন গল্পটার কাহিনী, শুনলে বুঝতে পারবি। মনে আছে দুদিন আগে একটা ডাক্তারকে নির্মমভাবে হত্যা করেছিলি? সেটা নেহার বাবা ছিল। আর তুই যে বস এক্সকে খুঁজছিলি সেই নেহা। তবে নেহাকে মারার ইচ্ছে ছিল না, কিন্তু তাকে না মারলে সে যে তোকে মেরে ফেলতো। আমি তো চাই না তুই এত তাড়াতাড়ি মরে যা। তোকে আস্তে আস্তে রক্তের সমুদ্রে ভাসিয়ে মারবো রাফু। কম কষ্ট হচ্ছে না আমার, তোকেও সে কষ্ট ভোগ করতে হবে। ডেভিডের কথা শুনে রাফসান নেহার শরীরের দিকে তাকায়। কানের পাশে মোবাইলটা থেকে শব্দ হয়, ভাগ রাফু ভাগ, তোকে নিয়ে ডেভিডের খেলা শুরু। দেখি কতটা ক্ষমতা তোর। প্রথমে তোর ফ্যামিলি,
যাদের কাছে তুই থাকছিস, বাঁচার স্বপ্ন দেখছিস তাদের। না 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 রাফু, ভাবিস না আমি তাদের মেরে ফেলবো। তারা বেঁচে থাকবে, কিন্তু তুই তাদের দেওয়া কষ্টে মৃত্যুর মুখে চলে আসবি। হাসতে হাসতে ফোন কেটে দেয় ডেভিডের। রাফসান চিন্তিত, ডেভিডের নেক্সট টার্গেট কি সেটা ভেবেই হয়তো নেহার শরীরের সমস্ত রক্ত ফুলরে ছড়িয়ে আছে। দরজার বাহিরে এসে তারা জমাট বেঁধেছে। চাচিমা এর ঘুম ভাঙে রক্তের বিশ্রী গন্ধে। সে খোঁজ করতে থাকে এই গন্ধের উৎস। হঠাৎ করেই তার চোখ রাফসানের রুমের দরজায় আটকে থাকে। চিৎকার করে বাসার সকলকে জড়ো করে সেখানে সবাই জমাট বাঁধা রক্ত দেখিয়ে চিৎকার করে ডাকছে রাফসানকে। তার কোনো সার শব্দ নেই। রুমটা লক করা, বাইরে থেকে কেউ লক করেছে। চাচা নিজের কাছে থাকা সিগারেটের চাবি দিয়ে রুম খুলতেই মুখে হাত দিয়ে দাঁড়িয়ে যায় সবাই। নেহার লাশটা সেখানে পড়ে আছে। রাফসান বিছানায় পা গুটিয়ে বসে আছে, রক্তাক্ত জামা তার পাশে। চাচিমা নেহার শরীরে একটা চাদর দিয়ে তৎক্ষণাৎ ঢেকে দেয়। সে চিৎকার করে রাফসানের উদ্দেশ্যে বলল, তুই কি করলি এটা? রাফসান চুপ। নিধি পিছনে দাঁড়িয়ে আছে, তাকাতে পারছে না রাফসানের দিকে। ঘৃণায় তার শরীর যেন ভারী হয়ে আসছে। পাশে বসে মেঘ দেখছে সব। মুচকি হাসি আড়াল করে নিধির কাঁধে হাত রেখে শক্ত করে ধরে রাখে। চাচিমা আবার বলে, কি রে হারামজাদা, নতুন করে আছিস কেন? কথা বল। রাফসান তখনও কিছু বলছে না। তার বলা তো কিছু নেই, কি বলবে তাদের? পিছনে চাচার এক চরম পর্যায়ে পৌঁছে গেছে। কিছু না বলে তাদের সবাইকে ঠেলে ভিতরে ঢুকে রাফসানের গালে 3-4টে থাপ্পড় বসিয়ে দেয় চাচা। রক্ত চোখ নিয়ে বলে, তোকে তো আমার ছেলে বলতে ঘৃণা হয়। আমার ভাই ঠিকই বলেছিল, তুই কখনো মানুষ হবি না। মিমির আম্মা পুলিশকে ফোন করো। দাঁড়াও, আমি নিজেই করছি। এমন অমানুষ আমার ঘরে রাখবো না। রাফসান কি বলবে বুঝতে পারছে না। সে যে চক্রান্তের শিকার। এখন চাচা চাচি বুঝবে না এ কথা। নিধি চুপ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। চাচা নিজের ফোন তুলে পুলিশকে জানানোর জন্য নাম্বার ডায়াল করেছেন। তখন মেঘ বলে উঠল, আঙ্কেল আমার কথাটা একটু শুনুন। আমি কারো কথা শুনতে চাই না এখন। দেখুন আঙ্কেল, এখানে কি হয়েছে তা তো আমরা কেউ জানিই না। এখন যদি আপনি পুলিশকে ফোন করেন, তারা আসবে, সব কিছু তদন্ত করবে। কি হয়েছে না হয়েছে সব কিছু আপনাদের থানায় যেতে হবে, সাক্ষী দিতে হবে। প্রতিবেশী কি ভাববে একবার ভাবুন। আপনার রেপুটেশন কোথায় এসে দাঁড়াবে একবার ভাবুন। তার চেয়ে কি হয়েছে সেটা যদি আমরা জানতে পারি, তাহলে নিজেদের মধ্যে সব কিছু মিটিয়ে নেওয়া যাবে। তা না করে যদি পুলিশের কাছে রাফসানকে হস্তান্তর করেন, সে সেখানে বেশি দিন টিকবে না, শুধু আপনাদের রেপুটেশন নষ্ট হবে। মেঘের কথা শেষ হতেই নিধি বলল, তুমি চুপ করো মেঘ, বাবাকে তার কাজ করতে দাও। কিছুটা বিস্মিত হলো রাফসান। নিধিও চাচ্ছে চাচা পুলিশকে ইনফর্ম করুক। চাচা তার মোবাইলটা নিচে নামিয়ে নিল, বিছানার পাশে রাফসানের পাশে বসে বলল, দেখো রাফসান, এখানে কি হয়েছে তা তো আমরা জানি না। কি হয়েছে বলবি? তার মুখে কোনো শব্দ নেই। নিধি বলল, ও কি বলবে বাবা? চোর কখনো তার চুরির খবর প্রকাশ করে না। নিধিমা, আমার ছেলে চোর না। তাহলে বলতে বলুন, এটা কি করে হয়েছে? করছি তো। নিধি চুপচাপ আবার দাঁড়িয়ে রইল। খুনটা আমি করিনি। বাহির থেকে কেউ একজন অস্ত্র চালিয়েছে। জানালার গ্লাসে এখনো বুলেটের ছিদ্র রয়েছে। আর বাহির থেকে কেউ একজন রুমে প্রবেশ করেছিল আমার। সে আমাকে ফাঁসানোর জন্য নেহার জামা কাপড় এভাবে রেখেছে। আর এই পিস্তলটা আমার না। নিধি চুপ থেকে বলল, পিস্তলটা নেহার ছিল, আমি আর মেঘ দেখেছি কাল রাতে। রাফসান আবার বলল, আমার রুমের দরজা কখনো আটকানো থাকে না, অথচ দেখো বাহির থেকে কেউ লক করে রেখেছে আমার রুম। টেবিলের উপরের চাবিটাও উধাও। আমাকে ফাঁসানো হচ্ছে। চাচা কিছুক্ষণ তার পাশে বসলো। সে ভাবতেছিল মাত্রই কত বড় ভুল সে করতে বসেছিল। চাচা বলল, এখন কি করবি এ লাশের? আপনি এ নিয়ে কিছু ভাববেন না চাচা, তবে এখন আপনারা একটু আসুন, আমাকে একা থাকতে দিন। চাচা চাচি সবাই রুম থেকে এক করে বেরিয়ে যাচ্ছে। রাফসান বলে উঠল, নিধি তুমি থাকো। জনশূন্য রুম। নিধিকে ভিতরে টেনে নিয়ে রাফসান দরজা লাগিয়ে দিল। সাউন্ড প্রুফ রুম তার। ভিতরে কাউকে নিশ্চুপে খুন করলেও কেউ শব্দ পর্যন্ত পাবে না। লাল টুকটুকে বর্ণ ধারণ করেছে তার চোখ। নিধি তার চোখ দেখে ভয় কাঁপছে। সে নিধিকে ধাক্কা দিয়ে বিছানার সাইডে ফেলে দিয়ে বলল, কেন করলি এমন? আমাকে পুলিশে ধরিয়ে দিলেই তো তোর সব। ভেবেছিস কি জেল আমাকে কতদিন আটকে রাখবে? ডেভিড বসে আছে। সামনে দাঁড়িয়ে আছে ব্ল্যাক ড্রাগনের 2 ক্যাডার, রুবেল আর শিফাত। এরা ডেভিডের হয়ে কাজ করে। রাফসান গ্যাং সেরেছে এই শব্দটা তারাই ডেভিডের কাছে পৌঁছে দেয়। বস, আমাদের ব্যাপারে কিছু ভেবেছেন? হ্যাঁ ভেবে রেখেছি বস। তোদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। বস, এখন আমাদের কি করতে হবে?
রাফুর বাবার উপর হামলা কর। ওকে বস। আর শোন, রাফুর যেন মনে হয় এটা ব্ল্যাক ড্রাগনের কাজ। তারা রাফুর সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ওকে বস, আপনি কোনো টেনশন করবেন না। তারা দুজন চলে যায়। ডেভিড হুইল চেয়ারে বসে আছে, তার পা দুটো সম্পূর্ণ অচল এখন। রাফুর হাতে তার পা দুটো হারাতে হয়েছে, এর প্রতিশোধ নিবে সে। সৌরভের সাথে দেখা করে সিয়াম, ব্ল্যাক ড্রাগনের লিড বস সৌরভ। সিয়াম বলল, বস, ড্রাগসের একটা ডিল আছে যেখানে আমাদের লাভ হবে 50/50%, প্রায় 350 কোটি টাকার মামলা বস। এবার ভেবে দেখতে পারেন, রাঘু ভাই তো এখন গ্যাংয়ে নাই, আর যদি সামনে আসেও তাহলে তাকে সরিয়ে দেব বস।